তো আজকে আমাদের টপিক হচ্ছে ভোক্যাব। এবং এই ভোক্যাব আমরা জানি কতটা ইম্পর্টেন্ট, আমরা সবাই কম বেশি বুঝি যে জিআরই বা আইবি অ্যাডমিশন টেস্ট অথবা যে কোনো কম্পিটিটিভ টেস্টের জন্য ভোক্যাব কতটা ইম্পর্টেন্ট। তো এরপর আজকের লেকচার আমরা আমরা হচ্ছে শুরুতে আমরা দেখবো যে ভোক্যাবটা আসলেই কতটা ইম্পর্টেন্ট, সেটা আমরা একদম ম্যাথমেটিক্যালি দেখাবো যে আসলে কতটা ইম্পর্টেন্ট। ভোক্যাব যদি জানা থাকে তাহলে কতটা অ্যাডভান্টেজ পাবেন, ভোক্যাব যদি উইক থাকে তাহলে কতটা ডিসঅ্যাডভান্টেজ ফেস করতে হবে সেটা আমরা দেখব। এবং কি কি টাইপের প্রশ্ন আসতে পারে সেগুলোও দেখব। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি যেটার জন্য আজকে এত আয়োজন সেটা হচ্ছে আমরা ভোক্যাব কিভাবে ইফেক্টিভলি শিখবো এবং মনে রাখবো সেটা আমরা দেখব। এবং ভোক্যাব শেখার টোটাল আমরা 5টা টেকনিক দেখব। আমি গতকাল ওরিয়েন্টেশন ক্লাসে বলেছিলাম যে ভোক্যাব শেখার জন্য স্পেসিফিকলি একটাই বেস্ট কোনো মানে সিস্টেম বা মেথড এরকম কিছু নাই। এক একজনের জন্য এক এক মেথড ভালো কাজ করে বা এক একটা ওয়ার্ডের জন্য এক একটা ভালো কাজ করতে পারে। ওকে, তাহলে আমরা সামনে আগাই। শুরুতেই যে আমি বলি যে কেন এই ক্লাসটা দরকার বা ভোক্যাব কেন, ভোক্যাব নিয়ে আমাদের কেন আলাদা করে আলোচনা করতে হচ্ছে। বিকজ আসলে ভোক্যাব হচ্ছে আপনার রিডিং স্কিল, রাইটিং স্কিল অ্যান্ড স্পিকিং স্কিল, তিনটা জিনিসকে কিন্তু এনহ্যান্স করে। কিভাবে? আপনার যদি ভোক্যাব যদি স্ট্রং থাকে সেক্ষেত্রে আপনি যখন যে কোনো কিছু পড়বেন, একটা আর্টিকেল পড়ছেন, সেটা কিন্তু খুব ইজিলি আপনি মিনিংটা বুঝতে পারবেন। আর ভোক্যাব যদি স্ট্রং না থাকে, অর্থাৎ আপনি যদি দেখেন যে আপনি একটা আর্টিকেল পড়ছেন বা পিরিয়ডিক্যাল পড়ছেন কিন্তু সেখানে দেখা গেল প্রচুর আননোন ওয়ার্ড, তো তাহলে কিন্তু আপনি মিনিংটা ধরতে পারবেন না। এবার সে রাইটিং এর ক্ষেত্রে, সো রাইটিং এর ক্ষেত্রে সেটা হোক যে কোনো ধরনের কম্পিটিটিভ টেস্ট বা ইন জেনারেল রাইটিং এর ক্ষেত্রেও ধরেন, আপনি যদি সেম ওয়ার্ড বারবার ইউজ করতে থাকেন, রিপিটিটিভ যদি হয়, তখন কিন্তু আপনার স্কোর কম পাবেন, মার্ক কম পাবেন। এই জন্য আমাদের ভোক্যাবটা স্ট্রং থাকতে হবে যাতে করে আমরা সেম ওয়ার্ড যাতে বারবার না ইউজ করি, যাতে তার সিনোনিম গুলোকে আমরা ইউজ করতে পারি। ওকে, সো এই যে সিনোনিম গুলো ইউজ করতেছি এগুলোকে বলা হচ্ছে লেক্সিক্যাল রিসোর্সেস। সো এই জিনিসটা যাতে আমাদের স্ট্রঙ্গার থাকে সেটার জন্যই আমরা ভোক্যাব শেখা। তারপর সেই স্পিকিং এর ক্ষেত্রে, তো স্পিকিং এর ক্ষেত্রেও আপনি যখন আপনার যদি একটা রিচ ভোক্যাব যদি থাকে, আপনি যদি অনেক ওয়ার্ড জানেন, তাহলে কি করতে পারবেন, আপনি সুন্দর করে বলতে পারবেন নিজের এক্সপ্রেশনটা বা নিজের যে কোনো যা আপনি এক্সপ্রেস করতে চাচ্ছেন ইফেক্টিভলি আপনি এক্সপ্রেস করতে পারবেন। অ্যান্ড দেন আজকের ক্লাসে আমরা আরেকটা জিনিস নিয়ে আমরা একটু করে কথা বলবো, সেটা হচ্ছে ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস। সো ইডিয়মস অ্যান্ড ফ্রেজকে বলা হয় হচ্ছে ল্যাঙ্গুয়েজের অর্নামেন্ট, অর্থাৎ মানে অলংকার। আপনি কতটা সুন্দরভাবে কথা বলতে পারবেন তার 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 জন্য কিন্তু ইডিয়মস এন্ড ফ্রেজেস খুবই ইম্পর্টেন্ট। যেমন বাংলায় আমরা অনেক সময় বলি না যে নাচতে না জানলে উঠান বাঁকা। তো এটার মাধ্যমে আমরা যত সুন্দরভাবে ড্রামাটিক্যালি যেভাবে আমরা একটা জিনিসকে বুঝাইতে পারতেছি, এটা কিন্তু আমরা নর্মাল ওয়ার্ডে কিন্তু বলতে পারতাম না। তো এই জন্য ইডিয়মস এন্ড ফ্রেজেস এগুলো খুবই ইম্পর্টেন্ট। এন্ড আমাদের আমাদের কনসার্ন যেহেতু জিআরই এবং আইবিএমবি অ্যাডমিশন টেস্ট, জিআরই তে ইডিয়মস এন্ড ফ্রেজেস ডিরেক্টলি লাগে না, বাট ইনডিরেক্টলি কিন্তু লাগতে পারে। কিভাবে লাগতে পারে? যেমন ধরেন হচ্ছে আপনার একটা রিডিং প্যাসেজ পড়ার ক্ষেত্রে ইডিয়মস এন্ড ফ্রেজেস চলে আসবে। আর আইবিএমপি অ্যাডমিশন টেস্টে কিন্তু ডিরেক্টলি ইডিয়মস এন্ড ফ্রেজেস থেকে কোয়েশ্চেন আসে, যদিও প্রতি বছর আসে না, বাট আসে। আর ইডিয়মস এন্ড ফ্রেজেস আরো বেশি ইম্পর্টেন্ট হচ্ছে জব এক্সামগুলোর জন্য। তো এগুলো নিয়েও কথা বলবো। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমরা জানি যে আমাদের যে স্ট্যান্ডার্ডাইজ যত টেস্ট আছে, আইএলটিএস, জিআরই, জিম্যাট, তারপরে যত কম্পিটিটিভ এক্সাম আছে, যে জব এক্সাম বা হচ্ছে অ্যাডমিশন টেস্ট, সবগুলোর জন্য কিন্তু ভোক্যাব অনেক ইম্পর্টেন্ট। তো এই জন্য আজকের এই ক্লাস। এবার সো ভোক্যাব হচ্ছে আপনার আপনার পেছনে আপনার সম্পর্কে কথা বলতেছে কিভাবে। দেখবেন যে অনেক মানুষ অনেক সুন্দর করে কথা বলতে পারে, হ্যাঁ, তো যার ভোক্যাব যত রিচ, সে সে সেগুলোকে যদি ঠিকঠাক মতো ইউজ করতে পারে তাহলে কিন্তু তার সম্পর্কে একটা পজিটিভ ইমপ্রেশন দিবে। হ্যাঁ, যেমন এখানে কি বলছে দেখেন যে সাম ওয়ার্ডস সে দ্যাট ইউ আর স্মার্ট, পারসুয়েসিভ অ্যান্ড ইনফর্মড, আদার্স সে দ্যাট ইউ ডোন্ট নো হোয়াট ইউ আর টকিং অ্যাবাউট। মানে আপনি যদি যা বলতে চাচ্ছেন রাইট ওয়ার্ডটা যদি আপনি না ইউজ করতে পারেন তাহলে কিন্তু কি হবে যে না, আপনি আসলে জানেনই না যে আপনি কি বলতে চাচ্ছেন। ওকে, এবার হচ্ছে কমন যে ভোক্যাব রিলেটেড কোয়েশ্চেন্স গুলো আছে। সো এখানে যে দেখতে পাচ্ছি এখানকার মধ্যে টেক্সট কমপ্লিশন এটা জিআরইতে আসে, সেন্টেন্স ইকুইভ্যালেন্স এটা জিআরইতে আসে, বাকি সবগুলোই আইবিএমবি অ্যাডমিশন টেস্টে, এবং টেক্সট কমপ্লিশনটাও কিন্তু আইবিএমবি অ্যাডমিশন টেস্টে আসে। ওকে, টেক্সট কমপ্লিশন মানে সেন্টেন্স কমপ্লিশন।
প্রতিটা টাইপের নিয়ে আমরা বলবো, বাট আপনারা হয়তো বা দুইটা টাইপ দেখে একটু ভাবতে পারেন যে এইটা আবার ভোক্যাব রিলেটেড কিভাবে হলো। যেমন সেন্টেন্স কারেকশন, এরর ডিটেকশন। তো আমরা তো জানি যে এগুলো গ্রামাটিক্যাল কোয়েশ্চেন্স, তো এখানে আবার ভোক্যাব কোত্থেকে আসলো। সো এগুলো নিয়ে তো আমরা এই 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 ডেডিকেটেড ক্লাসগুলোতে কথা বলবোই, বাট এখন একটু বলে রাখি যে সেন্টেন্স কারেকশন, এখানে হচ্ছে কি আপনাকে রাইট সেন্টেন্সটা চুজ করতে হবে। পাঁচটা অপশনের মধ্যে কোন অপশনটাতে কারেক্ট সেন্টেন্স লেখা আছে ওইটা চুজ করতে হয়। এরর ডিটেকশনে আপনাকে চুজ করতে হয় যে কোন জায়গাতে এররটা আছে। এখন ঘটনা হচ্ছে যে বিভিন্ন রকমের তো গ্রামাটিক্যাল এরর আছে, এর মধ্যে আরেকটা স্পেশাল এরর আছে যেটাকে বলা হয় ডিকশন এরর। এরর ডিকশন এরর। ডিকশন এররটা কি? ডিকশন এরর মানে হচ্ছে আপনার, আপনি যদি যেই ওয়ার্ডটা ইউজ করা দরকার সেটা যদি আপনি না ইউজ করে অন্য ওয়ার্ড যদি ইউজ করেন, সেটাকে বলা হয় ডিকশন এরর। যেমন ধরেন একসেপ্ট আর হচ্ছে অ্যাকসেপ্ট, তো এটা ডিফারেন্ট না, টোটালি ডিফারেন্ট, কিন্তু ডিফারেন্ট জিনিস। তারপর হচ্ছে কোয়াইট আর হচ্ছে কি আমার হোয়াইট। তো এই দুটো তো ডিফারেন্ট, শুনতে একই শোনাচ্ছে কিন্তু ডিফারেন্ট। যেমন কিছুদিন আগে কিন্তু আমরা নিউজে দেখলাম যে আমাদের হোম মিনিস্টার বলেছেন যে একসেপ্ট ইসরায়েল, মানে বাংলাদেশের পাসপোর্টের মধ্যে একসেপ্ট ইসরায়েল এই কথাটা আবার আসবে। এখন এইটাকে আহ, আমাদের যে মিডিয়াগুলো এগুলো হচ্ছে তারা বাংলায় লিখছে, মানে এটা যা তাদের একটা টেকনিক যাতে মানুষকে রেজিবেট করা যায়। যে ওখানে লিখছে কি যে নতুন করে ইসরায়েলের মানে বাংলাদেশের পাসপোর্টে অ্যাকসেপ্ট মানে একসেপ্ট ইসরায়েল অ্যাড হচ্ছে। এখন এই যে একসেপ্টটা এটাকে আপনার বাংলায় লিখছে, তো বাংলায় লেখার কারণে অনেক মানুষ এটাকে মনে করতেছে মনে হয় অ্যাকসেপ্ট মনে হয়। হ্যাঁ, তো এটা দেখি যে ওখানে প্রচুর অ্যাংরি রিয়্যাক্ট, গালাগালি এরকম। সো ব্যাপারটা হচ্ছে এরকমই যে আপনার ডিকশনারি মানে কি, যেই ওয়ার্ডটা ইউজ করার কথা সেটা না ইউজ করে যদি অন্য ওয়ার্ড ইউজ করা থাকে তাহলে ওটাকে বলা হয় ডিকশনারি। তাহলে দেখেন যদিও এগুলো গ্রামাটিক্যাল কোয়েশ্চেন্স, এরপরও কিন্তু এখানে ভোক্যাবটা লাগে। ওকে, গেল। এরপর হচ্ছে আপনার ইউসেজ অফ ওয়ার্ডস, অ্যানালজি, সিনোনিমস, অ্যান্টোনিমস, রিপ্লেসমেন্ট অফ ওয়ার্ডস, এক্সপ্রেস ইন ওয়ান ওয়ার্ড, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ইডিয়মস এন্ড ফ্রেজেস, স্পেলিং, ফাইন্ড দ্য অড ওয়ান। এখানকার মধ্যে সবগুলো আমি দেখাবো, কয়েকটা হয়তো বা নাই এখানে স্লাইডের মধ্যে। যেমন এগুলো একটা বলি, স্পেলিং এর ক্ষেত্রে ওই যে আপনার চুজ করতে বলে যে কোনটা কারেক্টলি স্পেলড অথবা কোনটা ইনকারেক্টলি স্পেলড। এখন বলবেন যে ভাই এটা আবার ভোক্যাবের মধ্যে কিভাবে আসলো? ডেফিনেটলি এটা ভোক্যাব। আপনি যখন একটা ওয়ার্ডের মিনিং জানবেন, মিনিং শিখবেন, তো একটা ওয়ার্ড যখন শিখবেন তখন তো ওইটার মিনিং, ওইটার স্পেলিংও আপনাকে দেখতে হবে। ওইটার স্পেলিং, ওইটার প্রোনাউন্সিয়েশন, ওইটার ইউসেজ সবই দেখবেন। এই জন্য স্পেলিংও কিন্তু ভোক্যাবের মধ্যেই পড়ে। ওকে, তারপর হচ্ছে ফাইন্ড দ্য অড ওয়ান। এখানে হচ্ছে আপনার অপশনগুলোর মধ্যে ধরেন পাঁচটা ওয়ার্ড দেওয়া আছে, এখান থেকে আপনাকে চুজ করতে হবে কোনটা অড, অর্থাৎ কোনটা এদের মধ্যে ডিফারেন্ট। যেমন ধরেন কথার কথা পাঁচটা অপশনের মধ্যে চারটায় দিল হচ্ছে অ্যানিমেলের নাম আর একটা দিল প্ল্যান্টের নাম, তাহলে এটা অড। এরকম। তাহলে আমরা একটু দেখে ফেলি যে প্রতিটা টাইপের একটু কোয়েশ্চেনটা হালকা করে একটু দেখে যাই, তাহলে বুঝতে সুবিধা হবে। এখন বুঝতে সুবিধা হবে যে কেন আসলে ভোক্যাবটা আমাদের এতটা ইম্পর্টেন্ট। এখন ধরেন আমি আপনাকে জাস্ট বললাম যে ভাই ভোক্যাব শিখেন, ভোক্যাব শিখেন, কিন্তু আপনি যখন বুঝবেন না যে আসলে আসলেই কেন দরকার, তখন কিন্তু ওই মোটিভেশনটা পাবেন না। সেই জন্য আমরা শুরুতে কথা বলছি যে ভোক্যাব আমাদের কোনটা কোনটা কোন কোন ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো আমরা দেখছি। সো এইটা নিয়ে কিন্তু গত ক্লাসে হালকা করে আমরা বলেছিলাম যে এই এই প্রশ্নটাকে বলা হয় সেন্টেন্স ইকুইভ্যালেন্স কোয়েশ্চেন। তো এগুলো হচ্ছে জিআরই তে আসে, জিআর এর একটা প্রশ্ন। তো এই প্রশ্নটা সম্পর্কে একটু বলে ফেলি। এই প্রশ্নটা হচ্ছে এরকম, একটা সেন্টেন্সে এরকম একটা ব্ল্যাঙ্ক থাকবে। এখন এই ব্ল্যাঙ্কের মধ্যে আপনার ফিল আপ করতে হবে। তাহলে এটা কি একটা সিম্পলি একটা টেক্সট কমপ্লিশন, অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক হতে পারতো। বাট এখানে এটা ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে যে এখানে আপনাকে দুইটা ওয়ার্ড চুজ করতে হবে। মানে এখানে কারেক্ট অ্যান্সার হবে দুইটা। কোন দুইটা? যেই দুইটা ওয়ার্ড এখানে বসালে এই পুরা সেন্টেন্সটার সেম মিনিং আসে এবং সেন্টেন্সটাকে লজিক্যালি কমপ্লিট করে। ব্যাপারটা খেয়াল করেন, জাস্ট দুইটা ওয়ার্ডের মিনিং সেম হলেই চলবে না। এখানে মিনিং তো সেম হওয়া লাগবেই দুইটা ওয়ার্ডের, এবং হচ্ছে আপনার লজিক্যালি কমপ্লিট করতে হবে। এখানে জাস্ট একটু একটা ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো কোনো ক্ষেত্রে এরকমও দেখা গেছে যে হয়তো বা ওয়ার্ড দুইটার মিনিং একদম হুবহু সেম না, বাট যখন সেন্টেন্সে এখানে বসাচ্ছেন কনটেক্সট অনুযায়ী সেম মিনিংটা হয়ে যাচ্ছে। সো ওই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হতে পারে। যাই হোক, সো ওইটা নিয়ে ডিটেল আমরা পরে দেখবো। জাস্ট এখন এটা বুঝেন যে এখানে কারেক্ট অ্যান্সার হবে দুইটা, এবং সেই দুইটা ওয়ার্ড হচ্ছে কি হতে হবে, সিনোনিম হতে হবে এবং লজিক্যালি এটাকে কমপ্লিট করতে হবে। এখন আমরা আমরা একটু ধরে নেই যে আমরা এই এই সেন্টেন্সটার আগে করে আমরা কিচ্ছু বুঝি নাই। ধরে নিলাম কথার কথা এটা
এই সেন্টেন্সটা আমরা কিচ্ছু বুঝি নাই। তো আমাদের এখন এখন হচ্ছে আমাদেরকে কি করতে হবে, অপশনগুলো থেকে আমাদেরকে গেস করে আমাদের হচ্ছে অ্যান্সার করতে হবে। এখন ফার্স্টে একটা কেস আমরা ধরে নেই যে আপনি সেন্টেন্সের এইটার তো মিনিং কিচ্ছু বুঝেন নাই, আপনি এই অপশনগুলোর একটারও মিনিং আপনি জানেন না। তাহলে এখানে বলেন তো কত রকমের অ্যান্সার হতে পারে, যেমন লাইক ক্যাপটিভেটেড বাই এর সাথে কি কি আসতে পারে, ওর সাথে এটা আসতে পারে, 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 মানে ওর সাথে কিন্তু 5 রকমের কম্বিনেশন হতে পারে। এখানে সব রকমের কম্বিনেশন হিসাব করে দেখবেন যে এটাকে 15 রকমের অ্যান্সার হতে পারে, 15 রকমের অ্যান্সার হতে পারে। ওকে, এখানে 15 টাইপের অ্যান্সার হতে পারে। তার মানে দেখেন তো, আপনি যদি এইখানেও কিচ্ছু বুঝেন নাই, অপশনগুলোরও একটাও মিনিং আপনি জানেন না, টোটালি আপনি আন্দাজে দেখাতে চাচ্ছেন, তাহলে অ্যান্সার যেহেতু 15 রকমের হতে পারে, এই 15 রকমের মধ্যে কারেক্ট অ্যান্সার হবে ডেফিনেটলি একরকমের, তাই না? সো কারেক্ট অ্যান্সার যেহেতু একরকমের হবে, তাহলে বলেন তো রাইট হওয়ার চান্স কতটুকু? আপনি যদি টোটালি আন্দাজে দাগান, রাইট হওয়ার চান্স হচ্ছে মাত্র ওয়ান বাই 1/15। ফিফটিন 1/15 মানে 6.67%। এইবার ম্যাজিকটা দেখেন। এবার ধরেন আপনি সেন্টেন্সের মিনিং কিচ্ছু বুঝেন নাই, সেন্টেন্সটা অনেক জটিল, আপনি কিচ্ছু বুঝেন নাই, কিন্তু আপনার ভোক্যাব এতটাই স্ট্রং যে আপনি সবগুলো অপশনের মিনিং আপনি জানেন। তাহলে এখানে ছয়টা ওয়ার্ড থেকে কয়টা পেয়ার হতে পারে ম্যাক্সিমাম? 3টা পেয়ার হতে পারে না? দুইটা দুইটা এই করে 3 পেয়ার্স হতে পারে, ওই যে সিনোনিম তো দুই 3টা রকমের পেয়ার। হতে পারে। হ্যাঁ, তাহলে দেখেন এইবার যদি 3টা পেয়ার হয়, তাহলে বলেন তো এখন অ্যান্সার হতে হতে পারে কয় রকমের? মাত্র 3 রকমের না? জি, 1/3। হ্যাঁ, তার মানে দেখেন এখন এখন এটা আন্দাজে দেখাইলেও আপনার কারেক্ট হওয়ার চান্স 1/3, অর্থাৎ 33.33%। ওকে, এই জন্যই ভোক্যাব এত ইম্পর্টেন্ট। এবার দেখি এই কোয়েশ্চেনটা আমরা একটু যাই পড়ি আমরা, আগে দেখি মিনিংটা আমরা, মানে কোন কয়টা পেয়ার আমরা পাই। ক্যাপটিভেটেড বাই, ওর সাথে কে যায়? এনথ্রালস, আমরা লাস্টে যে এনথ্রালস। এনথ্রলড বাই। এক্সিলেন্ট, তাহলে এই দুইটা পাইলাম। অবলিভিয়াস টু এর সাথে যায় হচ্ছে আনমাইন্ডফুল, আনমাইন্ডফুল। আনমাইন্ডফুল অফ, তাই না? কাউন্ট বাই আর রিজনফুল অফ, এটা হচ্ছে সিনোনিম না অ্যান্টোনিম, মানে এটা হচ্ছে পেয়ার না আর কি। তাহলে আমরা মাত্র 2টা পেয়ার পাইলাম। তাহলে বলেন তো এই সেন্টেন্সটার মিনিং যদি আপনি একদমই নাও জানেন, আপনি যদি জাস্ট ভোক্যাবের উপর বেস করে আন্দাজেও দেখান, এটা হওয়ার চান্স কত? 1/2, অর্থাৎ 50-50। 50-50। তার মানে বুঝতে পারতেছেন ভোক্যাব কতটা কতটা স্ট্রং একটা উইপন আপনার জন্য জিআরইতে। সো এই জন্যই ভোক্যাব এতটা ইম্পর্টেন্ট। সো এটা গেল আমাদের সেন্টেন্স ইকুইভ্যালেন্সের ক্ষেত্রে। এবার দেখেন এটাকে আমরা একদম একদম আমরা সলভ করে ফেলি। তাহলে শুরুতে আমরা পেয়ার বের করে ফেললাম দুইটা। এবার দেখি, এবার আমরা সেন্টেন্সটা পড়ি। Unsuspecting people completely dash their surroundings, falling into open manholes while staring at their smartphones is a particularly modern hazard. এর মানে কি বোঝাচ্ছে? আনসাসপেক্টিং পিপল মানে যারা হচ্ছে দিন দুনিয়ার কোনো কোনো কিছু নিয়ে বদারটা, মানে ধরে নিয়েছে যে না সবকিছু নর্মালি থাকবে, রাস্তা দিয়ে হাঁটতেছে, ধরে নিয়েছে যে না এখানে সব একদম রাস্তাটা একদম স্মুথ, কোনো সমস্যা নেই। তাহলে কমপ্লিটলি ড্যাশ দেয়ার সারাউন্ডিংস। তাহলে আনসাসপেক্টিং পিপল কি হবে? কমপ্লিটলি ড্যাশ দেয়ার সারাউন্ডিংস, তার মানে কি যারা আনসাসপেক্টিং, তার কি দেখেন তাদের থাকে। সারাউন্ডিং নিয়ে কোনো রকমের কনসার্ন থাকবে না, তাই না? তাহলে এটাকে যদি আমরা গেস করি, তাহলে কি বলতে পারি? আনকনসার্ন, মানে কমপ্লিটলি আনকনসার্ন বাই দেয়ার সারাউন্ডিংস, বা আনকনসার্ন অ্যাবাউট দেয়ার সারাউন্ডিংস, ফলিং ইনটু ওপেন ম্যান হোলস, বাকিটুকু। তাহলে দেখেন তো এই দুইটা পেয়ারের মধ্যে কোনটা যাচ্ছে আমাদের মিনিং এর সাথে? আনমাইন্ডফুল। অবলিভিয়াস এন্ড এই যে আনমাইন্ডফুল। এক্স্যাক্টলি এই যে দুইটা। তাহলে দেখেন এই যে আমরা অ্যান্সারটা করে ফেললাম। তাহলে দেখেন ভোক্যাব ইজ ইম্পর্টেন্ট, অ্যাট দ্য সেম টাইম ভোক্যাবের পরে কি আমাদের কি লাগবে? আমাদের লজিক জানতে হবে, মানে সেন্টেন্সের স্ট্রাকচার ধরতে পারতে হবে, এবং হচ্ছে লজিক্যালি অ্যান্সার করতে হবে। সো এই জন্যই জিআরইর জন্য ভোক্যাবটা এতটা ইম্পর্টেন্ট। সো একটা জিআরইতে কোয়েশ্চেন। আবার, শিওর প্লিজ। হ্যাঁ, জি, এটাতেই পেয়ারটা কিভাবে করলেন? মানে দেখা গেছে যে আমি এটাও জানি না যে আনমাইন্ডফুল আর অবলিভিয়াস টু একটা পেয়ার হইতে পারে আর কি। না এটা তো এটার জন্যই তো ভোক্যাব, এটার জন্যই তো ভোক্যাব। আপনি যখন ওয়ার্ডগুলোর মিনিং জানেন তখন দেখেন আনমাইন্ডফুল মানে কি? অন্যমনস্ক। অন্য মনস্ক, রাইট? তারপর অবলিভিয়াস টু, এটা মানে হচ্ছে অন্যমনস্ক, অন্যমনস্ক বা হচ্ছে আপনার কোনো খেয়াল না থাকা, বেখেয়ালি। ওকে, সো দুইটাই সিনোনিম, এই জন্য হচ্ছে এরা পেয়ার। এই জন্যই ভোক্যাব শেখা। আপনার যখন ভোক্যাব শেখা থাকবে তখন আপনি এই পেয়ারটা ধরতে পারবেন। ওকে, ভাই একটা প্রশ্ন ছিল আরেকটা। হ্যাঁ প্লিজ।
আচ্ছা, পেয়ারের ক্ষেত্রে এখানে অপশন গুলো কি সিনোনিমাসই হইতে হবে, বা মানে মিনিং এর ক্ষেত্রে এইখানে সিনোনিমাস হইতে হবে এরকম থাকবে, বা অপোজিটও তো এখানে থাকতে পারে না না, কোশ্চেনে? অপোজিট না, অপোজিট না, অপোজিট কখনোই না, আচ্ছা সিনোনিম আচ্ছা। হতে হবে। দেখেন এখানে ইনস্ট্রাকশনটা যদি লেখা নাই, ইনস্ট্রাকশনটা এরকম থাকে যে আপনি এমন দুইটা অপশন চুজ করবেন যেই অপশনগুলো এই সেন্টেন্সটাকে লজিক্যালি কমপ্লিট করবে এবং সিমিলার মিনিং দিবে, সেম মিনিং দিবে, মানে পুরোটা সেন্টেন্সের মিনিং সেম হবে। এবার পুরো ভাইয়া এটা সেন্টেন্সের তো মিনিং কখন সেম? সেন্টেন্স ইকুইভ্যালেন্স আর কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেন্টেন্স সেন্টেন্স, ইকুইভ্যালেন্স তো। তো হ্যাঁ হ্যাঁ এগুলা শুধু অনলি মানে পেয়ার্ড ইয়েগুলোই নেয় আর কি, ভোকাবস গুলোই নেয়। হ্যাঁ। তো এখানে তাহলে আপনার যেহেতু পুরোটা সেন্টেন্সের মিনিং সেম চাচ্ছেন, 95% অফ দ্য কেসেস আপনি দেখবেন যে এরা সিনোনিমাস, সিনোনিম হবে। আর 5% ক্ষেত্রে এরা হুবহু সিনোনিম না, বাট সেন্টেন্সে বসাইলে সিমিলার মিনিং দেয়। ওকে, ওই 5%টাই হচ্ছে একটু টাফ কোয়েশ্চেন আর কি, এই এই সেন্টেন্স ইকুইভ্যালেন্সের মধ্যে, মানে যেগুলা একদম হুবহু সিনোনিম না, বাট সেন্টেন্সে বসাইলে ওরা হচ্ছে সিমিলার মিনিং, মানে পুরো সেন্টেন্সটার মিনিং সেম দেয়। ওকে, কারো কোনো প্রশ্ন? জি ভাই, বুঝতে হ্যাঁ, পারছি। ওকে। এবার দেখি টেক্সট কমপ্লিশন। সো টেক্সট কমপ্লিশন তো আমার জিআরইতেও আসে, আইবিএমবি অ্যাডমিশন টেস্টেও আসে। সো যেটা একটু আগে বলে আসলাম যে আমাদের তো লজিক্যালি তো এই সেন্টেন্সটাকে ধরতে হবেই। অ্যাট দ্য সেম টাইম আমার কিন্তু ধরেন আপনি লজিক্যালি ধরতে পারছেন, ধরার পর এখানে আপনি একটা সেন্টেন্সও, এখানে একটা ওয়ার্ডও আপনি গেস করতে পারছেন। ওকে, যেমন আমরা একটু পড়ি, এটা একটা এক্সাম্পলটা পড়ে আপনাদেরকে ক্লিয়ার করে বুঝাই। ডিসপাইট দ্য ওভারওয়েলমিং এভিডেন্স অফ ক্লাইমেট চেঞ্জ, a small fraction of scientists remains dash refusing to acknowledge the consensus in the wider scientific community. এখন সেন্টেন্সটা পড়ে মনে হতে পারে সে কি বললো আসলে। এখানে দেখেন একটু ব্রেকডাউন করে চিন্তা করেন। ডিসপাইট দ্য ওভারওয়েলমিং এভিডেন্স অফ ক্লাইমেট চেঞ্জ, তার মানে কি ক্লাইমেট চেঞ্জের ওভারওয়েলমিং এভিডেন্স থাকা সত্ত্বেও, যেহেতু ডেসপাইট আছে, আমরা জানি কি ডেসপাইট, এই ক্লজে যদি ডেসপাইট থাকে পরের অংশটাতে কি কি হতে হবে? অপোজিট হবে না? যেমন হুম। despite he was talented he could not pass the exam, despite his studied hard he failed in the exam, তাই না? তাহলে অপোজিট মিনিং আসবে। তাহলে despite the overwhelming evidence of the climate change, তাহলে এভিডেন্স থাকা সত্ত্বেও a small faction, faction মানে হচ্ছে উপদল, অর্থাৎ একটা স্মল গ্রুপ অফ পিপল, সো a small faction of scientists remains, তারপর এভিডেন্স থাকা সত্ত্বেও সায়েন্টিস্টরা কি থাকে? রিমেন্স। তার মানে কি তারা, তারা হচ্ছে কি জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে চায় না, তারা হচ্ছে কি অ্যাকসেপ্ট করতে চায় না, এমন একটা মিনিং আসবে। সো দেখেন জাস্ট এইটুকু থেকে বলা যায়, আবার পরে দেখেন আরেকটু এক্সট্রা এভিডেন্স আমাদেরকে দিয়ে দিছে। দেখেন যেখানে কমা আছে মানে কি, পরে কমা আছে এবং পরবর্তীতে গিয়ে কোনো রকম কন্ট্রাস্ট কোনো ওয়ার্ড নাই। তার মানে যেখানে যে বলে দিছে যে রিফিউজিং টু অ্যাকনোলেজ দ্য কনসেনসাস ইন দ্য ওয়াইডার সায়েন্টিফিক কমিউনিটি। সো রিফিউজিং টু মানে এই সায়েন্টিস্টরা, এই ফ্যাকশন অফ সায়েন্টিস্টরা, তারা রিফিউজ করতেছে টু অ্যাকনোলেজ দ্য কনসেনসাস ইন দ্য ওয়াইডার সায়েন্টিফিক কমিউনিটি, মানে ওয়াইডার সায়েন্টিফিক কমিউনিটিতে যে ঐকমত্য আছে সেটাকে তারা অ্যাকসেপ্ট করতে চাচ্ছে না, স্বীকার করতে চাচ্ছে না। তাহলে যারা স্বীকার করতে চায় না, অ্যাকসেপ্ট করতে চায় না, তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলতে ইনট্রান্সিজেন্ট, ইন্ট্রানসিজেন্ট মানে বলতে পারি। আরো কি কি বলতে পারি? স্টাবর্ন বলতে পারতাম আমরা। সুপারসিলিয়াস অর সামথিং, হচ্ছে যে যারা হ্যাঁ, ডিফারেন্ট আর কি, লাইক হচ্ছে এক্স্যাক্টলি। যে তার মানে এখন স্টাবার্ন। আমরা দেখি এখানে স্টাবর্ন হতে পারতো, ইন্ট্রানসিজেন্ট ইন্ট্রানসিজেন্ট হতে পারতো, ডিফারেন্ট হতে পারতো। দেখি অপশনগুলো থেকে কি 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 হয়। জোকেন্ড মানে হচ্ছে কি জোভিয়াল, জোভিয়াল, জোভিয়াল মানে হচ্ছে আপনার আহ কি বলে একটা উৎসবমুখর আনন্দপ্রিয় আর কি, পরিবেশ, সামনে আনন্দময়। হ্যাঁ, আনন্দ। হারমোনিয়াস মানে আমরা জানি যে হচ্ছে আপনার হারমোনিয়াস, মানে হারমোনিয়াস, আমি আসলে বাংলা মিনিংটা বলতে পারতেছি না, মানে যেটা হচ্ছে আপনার কি। হারমোনিয়াস মানে কমফোর্টেবল, লাইক হচ্ছে সঙ্গতিপূর্ণ যদি বাংলা বলি আর কি। এক্স্যাক্টলি, হ্যাঁ। তারপরে ভোলাটাইল মানে কি, যেটা হচ্ছে আপনার সাসেপ্টিবল টু চেঞ্জ, মানে যে কোনো সময় চেঞ্জ হয়ে যেতে পারে। হ্যাঁ, তারপর হচ্ছে কি আপনার ইন্ট্রানসিজেন্ট, এটা মানে হচ্ছে কি আপনার যে স্টাবর্ন। ফ্রাইটেন মানে তো আমরা জানি ভীত। তো তাহলে এখানে কোনটা এখানে যাচ্ছে? ইন্ট্রানসিজেন্টটা যাচ্ছে। তাহলে দেখেন সেন্টেন্স কমপ্লিশনের বেলায় আপনাকে সেন্টেন্সের লজিকও জানতে হবে, অ্যাট দ্য সেম টাইম আপনাকে এখানকার কি জানতে হবে? ভোকাবুলারি মিনিং জানতে হবে। ধরুন এখানে আমরা যে গেস করে ফেললাম, যেখানে গেস করছিলাম আমরা স্টাবর্ন। ওকে, স্টাবর্ন, সো এটা আমরা গেস করলাম, কিন্তু স্টাবর্নের সিনোনিম কোনটা সেটা তো আমাদের জানতে হবে, অপশনে তো আমাদের স্টাবর্ন নাই। স্টাবর্নের সিনোনিমটা কি? ইন্ট্রানসিজেন্ট। সো এই জন্যই দেখেন, এই জন্য কিন্তু এখানে ভোক্যাবটা জানা ইম্পর্টেন্ট। তাহলে এখানে খেয়াল করেন, আপনি সেন্টেন্সের লজিক যদি জানেন,
আপনি যদি ভোক্যাবের মিনিং যদি না জানেন, তাহলে টোটালি আন্দাজে অ্যান্সার করতে হবে, কারেক্ট হওয়ার চান্স মাত্র 20%। ওকে। আর যদি ভোক্যাবের মিনিং যদি জানেন আপনি, যেমন ধরেন কথার কথা ধরে নিলাম আপনি মাত্র 2টা ওয়ার্ডের মিনিং জানেন, এই 2টার মিনিং জানেন, কিন্তু এই 2টার মিনিং যেহেতু জানেন, আপনি বুঝতে পারতেছেন যে এরা তো স্টাবর্নের সিনোনিম না, তার মানে এরা কারেক্ট অ্যান্সার না। তাহলে বাকি হাতে রইলো 3টা অপশন। তাহলে এই 3টা অপশনের মিনিং আপনি জানেন না কথার কথা। তাহলে এখন যদি আন্দাজে দেখান, হওয়ার চান্স 33%। ওকে। তার মানে খেয়াল করেন, এই যে আপনার যদি ভোক্যাব যতটা স্ট্রং হবে আপনি তত অ্যাডভান্টেজ পাবেন। ওকে। সিমিলারলি এটার ক্ষেত্রে এটা তার এক্সপ্লেনেশনে যাচ্ছি না আমরা। তো এখানেও দেখেন, আপনি যদি টোটাল আন্দাজে দেখেন, এই ফার্স্ট ব্ল্যাঙ্কটা কারেক্ট হওয়ার চান্স 1/3, পরেরটা কারেক্ট হওয়ার চান্স 1/3। তার মানে টোটালি আন্দাজে দেখালে হওয়ার চান্স হচ্ছে মাত্র 1/9, অর্থাৎ হচ্ছে কত হয়, 11.11%। অনেক কম হওয়ার চান্স। আর যদি একদম 3 ব্ল্যাঙ্কারে যখন যাবেন, যখন 3টা ব্ল্যাঙ্ক থাকবে, তখন কি 127। এইটা হওয়ার চান্স 1/3, এটা হওয়ার চান্স 1/3, এইটা হওয়ার চান্স 1/3। সবগুলোকে মাল্টিপ্লাই করে দিলে কারেক্ট হওয়ার চান্স মাত্র 1/27, মানে 6 পয়েন্ট সামথিং % মনে হয়। ওকে। না, সরি, 3 পয়েন্ট সামথিং %। তা বুঝতে পারতেছেন কত, মানে এটা হওয়ার চান্স নাই, নাই বললেই চলে। মানে আন্দাজে দেখায় আপনি একটা 3 ব্ল্যাঙ্কার অ্যান্সার করে ফেলবেন, মানে কারেক্ট অ্যান্সার করে ফেলবেন, ইটস ইম্পসিবল, সম্ভবই না এটা। তো এই জন্য ভোক্যাব এত ইম্পর্টেন্ট ফর জিআরই। সো এখন আমরা দেখি, এই যে সেন্টেন্স কমপ্লিশন তো আইবিএম অ্যাডমিশন টেস্টেও আসে, বাট আরো কিছু কোয়েশ্চেন্স আছে যেগুলো কিন্তু আইবিএম অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট এবং ভোকাব বেসড, মানে এগুলো আইবিএম অ্যাডমিশন টেস্টে আসে। যেমন ধরুন সিনোনিম, বুঝতেই পারছেন যে এখানে বিশেষ কোনো কেরামতি নাই। আপনি জাস্ট মিনিং জানলে, আপনার যদি ওয়ার্ডের মিনিং জানা থাকে, আপনি এগুলো এমনিই পারবেন। এখানে কি বলছে, ফর ইচ ওয়ার্ড রিটেন ইন আপার কেস সিলেক্ট দ্য ওয়ার্ড উইথ এ সিমিলার মিনিং। তারপর আপনাকে সিনোনিম চুজ করতে হবে। এখন ওয়ার্ডগুলোর মিনিং যদি জানেন, এখানে তো কোনো রকেট সায়েন্স নাই, আপনি ডিরেক্ট অ্যান্সার চুজ করবেন, গেল সিনোনিম। সিমিলারলি অ্যান্টোনিম হতে পারে, এই যে অ্যান্টোনিম, একই কথা, যে এই ওয়ার্ডটা দেওয়া আছে ওইটার অ্যান্টোনিমটা আপনার এখান থেকে চুজ করতে হবে। তো এখানে বলেন, আপনি এখান থেকে ধরুন 1000টা প্র্যাকটিস করতেছেন প্রশ্ন কোয়েশ্চেন ব্যাংক থেকে, লাভ আছে কোনো, যদি আপনি ওয়ার্ডগুলোর মিনিং যদি মুখস্থ না থাকে? তো এই জন্য বেশি প্র্যাকটিস করা দরকার নেই এগুলো, জাস্ট আপনার প্রশ্ন টাইপটা বোঝার জন্য বেশ কিছু প্র্যাকটিস করলে হয়ে যাবে। বাট মেইনলি আপনার ওই টাইমটা দিতে হবে ভোক্যাব শেখার ক্ষেত্রে। আপনার যদি ভোক্যাব জানা থাকে, এই প্রশ্ন আপনি এমনিতেই পারবেন। কিসের কথা বলতেছি, আইবিএ এমবিএ অ্যাডমিশন টেস্টের জন্য। রিপ্লেসমেন্ট অফ ওয়ার্ড, এটাও একই কথা, এটা হচ্ছে সিনোনিম আর কিচ্ছু না। সিলেক্ট দ্য ওয়ার্ড অর ফ্রেজ দ্যাট ক্যান বি সাবস্টিটিউটেড in place of the underlined word or phrase in each of the sentences to keep the meaning unchanged. তার মানে কি, মিনিংটাকে যদি আনচেঞ্জ রেখে যদি আমরা রিপ্লেস করতে চাই, তার মানে কি করতে হবে, আমাদেরকে সিনোনিম চুজ করতে হবে। তাহলে টেপিডের মিনিংটা কি, কে জানেন? এখন দেখেন, ধরেন আপনি গেস করতে যাচ্ছেন, ড্রিঙ্ক কোল্ডলি টেপিড ওয়াটার, অপশনগুলো দেখেন, কোল্ড, স্লাইটলি ওয়ার্ম, পরবর্তী স্লাইটলি কোল্ড, নর্মালি লিক হট, ওয়াটার কোনো অসুবিধা নেই। পাঞ্জেন্ট, দেখেন সবগুলো কিন্তু ওয়াটারের সাথে যায়, তাই না? সো এইটা আপনি বুঝতে পারতেছেন। এখন আপনার মিনিংটা জানতে হবে, মিনিংটা কি? তো টেপিডের মিনিংটা লিক হচ্ছে ওয়ার্ম স্লাইটলি সম্ভবত, ওয়ার্ম, জি। স্লাইটলি ওয়ার্ম। ওকে। টেপিডের এইটার হচ্ছে, যদি ডিকশনারিতে দেখেন, এটাকে বলা হচ্ছে লুক ওয়ার্ম, লুক ওয়ার্ম। এটা মানে হচ্ছে কি আপনার কুসুম গরম। আমরা বলি না যে কুসুম গরম, যখন ওই যে ওষুধের সাসপেনশন, যে সিরাপটা যে গুলাইতে হয় কুসুম গরম, ওইটা ওইটা মানে হচ্ছে টেপিড, লুক ওয়ার্ম। এবার এই যে দেখেন, আপনারা যদি একটু অ্যাটেন্টিভ থাকেন, আজকের ক্লাস থেকে মিনিমাম 10টা ভোক্যাব আপনার শেখা হয়ে যাবে। এই জন্য একটু অ্যাটেনশনটা জরুরি। তাহলে টেপিটের মানে কি, লুক ওয়ার্ম। তো এই লুক ওয়ার্ম জিনিসটা যে আপনার একদম কি বলে এটাকে, লিটারাল মিনিংও হতে পারে, আবার ফিগারেটিভ মিনিংও হতে পারে। যেমন কারো উৎসাহকে যদি আপনি বলেন যে টেপিড, ভাই এর আপনার মানে কি নেটে বোঝাচ্ছে? মনে হয় একটু সমস্যা করতেছে। তাই, এখন হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। ওকে। সো যেটা বলছিলাম, যে টেপিডের মিনিং হচ্ছে লুকওয়ার্ম। সো এটা তো আপনার একদম লিটারাল মিনিং, যে কুসুম গরম। এবার কারো একটা এনথিউজিয়াজমকে আপনি বলতে পারেন না লুকওয়ার্ম, তার মানে কি, সে আসলে অতটা আগ্রহী না, তার মানে সে অতটা আগ্রহী না, মানে হি ইজ লুকওয়ার্ম অ্যাবাউট দ্য প্রোগ্রাম। ওকে। সো কাজেই আপনার এইটার মিনিংটা কিন্তু ফিগারেটিভ মিনিংও, মেটাফরিক্যাল মিনিংও হতে পারে। আমি বুঝাইতে পারলাম কিনা?
এরকম। তাহলে দেখেন একটা রিপ্লেসমেন্ট অফ কোশ্চেন ওয়ার্ড। ভাইয়া, হ্যাঁ প্লিজ। যে আপনি যে লুপ ওয়ার্মের ব্যাপারটা বললেন হ্যাঁ, মেটাফরিক্যাল ওয়েতে, তখন কি আমরা এটা পজিটিভলি নিব না নেগেটিভলি নিব? এইটা ডিপেন্ড করে আসলে, ডিপেন্ড করে আপনি কোন কনটেক্সটে ইউজ করতেছেন। যেমন পজিটিভ একটা কাজে যদি সে লুকওয়ার্ম থাকে, তার মানে কি? তার মানে হচ্ছে নেগেটিভ। মানে ধরেন কালকে খুবই ভালো একটা কিছু হচ্ছে, কিন্তু এটার ব্যাপারে আপনি একটু উদাসীন, অতটা আগ্রহী না, তার মানে এটা নেগেটিভ ব্যাপার। বাট যদি এমন হয় যে কোনো একটা খারাপ কিছু হতে যাচ্ছে, যেমন ধরেন আপনি আর্মিতে আছেন, এখন যে মিশনে পাঠাতে হচ্ছে আপনি জানেন যে এটা একটা ইলিগাল মিশন, এটা আসলে ঠিক না, বাট আপনাকে যেতে হচ্ছে, আপনি এটার ব্যাপারে এখন লুকওয়ার্ম, তো এটা পজিটিভ। তাহলে এরকম আর কি, কনটেক্সট অনুযায়ী। এরপর আসে হচ্ছে কারেক্ট ইউসেজ অফ ওয়ার্ডস। সো আইবিএ অ্যাডমিশন টেস্টে এইটা খুবই কমন একটা কোয়েশ্চেন ইউজুয়ালি থাকে, এইদার কারেক্ট ইউসেজ অফ ওয়ার্ডস থাকবে অথবা ইনকারেক্ট ইউসেজ অফ ওয়ার্ডস। সো ইনস্ট্রাকশনটা কি দেওয়া থাকবে? সিলেক্ট দ্য sentences in each set where the underlined word is being correctly used. So used correctly, হ্যাঁ। তার মানে এই যে তিনটা সেন্টেন্স দেওয়া আছে এখানে, কোন কোন সেন্টেন্সে কারেক্টলি ইউজ হয়েছে সেটা আপনাকে চুজ করতে হবে। সো বুঝতেই পারছেন পুরোটাই ভোকাবের খেলা। সিমিলারলি এরপর কি হতে পারে আপনার ইনকারেক্ট ইউসেজ অফ ওয়ার্ডস, এটাও হতে পারে, এখানেও ভোকাব জানা থাকতে হবে। তারপর আপনার অ্যানালজি, এই অ্যানালজিটা আইবিএমবি অ্যাডমিশন টেস্টে আসে, কিন্তু অ্যানালজির অরিজিন হচ্ছে কি আপনার জিআরই। একসময় জিআরইতে আপনার অ্যানালজি আসতো। আপনারা যদি জিআরই বিগ বুক থেকে কিন্তু আপনারা সেন্টেন্স কমপ্লিশন প্র্যাকটিস করবেন জিআরইর জন্য, আবার আইবি এর জন্য তো প্র্যাকটিস করবেনই। সো তখন দেখবেন যে আপনার বিগ বুকে কিন্তু প্রচুর ইয়ে আছে, এই যে আপনার অ্যানালজি আছে। কারণ কি? কারণ একসময় জিআরইতে আপনার অ্যানালজি থাকতো। ওকে, তাহলে অ্যানালজি জিনিসটা কি? অ্যানালজিটা হচ্ছে এরকম, ইনস্ট্রাকশনটা পড়ে ফেলি। কি বলছে এখানে? ইচ কোয়েশ্চেন হ্যাজ আ পেয়ার অফ ক্যাপিটালাইজড ওয়ার্ডস ফলোড বাই 4 pairs অফ ওয়ার্ডস। চুজ দ্য অপশন, অ্যাকচুয়ালি 4 না, এখানে 5 pairs, আমাদের যেহেতু 5টা অপশন। চুজ দ্য অপশন দ্যাট বেস্ট এক্সপ্রেসেস দ্য রিলেশনশিপ সিমিলার টু দ্যাট এক্সপ্রেসড ইন দ্য ক্যাপিটালাইজড পেয়ার। এর মানে কি? এর মানে যেই পেয়ারটা দেয়া আছে তাদের মধ্যে যেই রিলেশন, সিমিলার রিলেশন কোন পেয়ারের মধ্যে আছে সেটাই আপনাকে চুজ করতে হবে। যেমন ধরেন সার্কেল, স্ফিয়ার, বলেন তো কোনো একটা রিলেশন এখানে বের করতে পারতেছেন কিনা? সার্কেল আর স্কোয়ারের স্ফিয়ারের মধ্যে কি যেই না। ইয়েটার মধ্যে হচ্ছে যে সার্কেলের একটা শেপ থাকে আর কি, মোস্ট প্রবাবলি, আই মানে এম নট শিওর, বাট হ্যাঁ, যে সোজা কথা হচ্ছে সার্কেল হচ্ছে 2D টু আর ডাইমেনশনাল, জি আর হচ্ছে কি আপনার স্ফিয়ারটা কি 3 ডাইমেনশনাল, তাই না? তাই না? তো এরকম কিছু একটা জি আমরা দেখবো। তাহলে দেখেন পিরামিড আর বেস, এখানে কি ওরকম রিলেশন আছে যে পিরামিডের 3 ডাইমেনশনাল হচ্ছে বেস? না। রেক্টেঙ্গেলের 3 ডাইমেনশনাল হচ্ছে হ্যান্ড? না। এই হ্যান্ড মানে কিন্তু হাত বোঝাচ্ছে না, এই হ্যান্ড মানে বোঝাচ্ছে ওই যে বাহুগুলা। ওকে, সো এটা কিন্তু হচ্ছে না। স্কোয়ার অ্যান্ড কিউব, এটা দেখেন স্কোয়ারের 3 ডাইমেনশনাল ভার্সনটা কিন্তু কিউব, তাই না? তার মানে কি এই রিলেশনটা আর এইটা হচ্ছে গিয়ে সিমিলার, তার মানে এইটা হবে গিয়ে আমাদের অ্যান্সার। আমি বুঝাইতে পারলাম কিনা? জি ভাই, জি। হ্যাঁ। তাহলে দেখেন এই ক্ষেত্রে কি, এটা তো আমরা একটা ইজি এক্সাম্পল দিয়ে বুঝালাম। দেখেন লেথার্জিকের সাথে এনার্জি আছে, সো অপশনগুলো এরকম করে দেখতে হবে। সো আপনার যখন কঠিন ওয়ার্ড দিয়ে থাকবে, জিআরই ভোকাব দিয়ে থাকবে, তখন কিন্তু ভোক্যাব জানা না থাকলে পারবেন না। সো এই জন্য অ্যানালজির জন্য ভোক্যাব ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে এক্সপ্রেস ইন ওয়ান ওয়ার্ড, মানে এক কথায় প্রকাশ, ওই যে আমরা ছোটবেলায় বাংলায় পড়তাম ওইরকম। তো এটাও কিন্তু ভোক্যাব, এটাও হচ্ছে ভোক্যাবের কোয়েশ্চেন। কিভাবে? ওয়ান হু ইজ নেইদার ইন্টেলিজেন্ট নট ডাল, তাহলে তাকে কি বলবেন? মেডিওক্রে, তাই না? সো এরকম। তারপরে ইডিয়মস এন্ড ফ্রেজেস যেটা বলেছি শুরুতেই, যেটা আইবিএমবি অ্যাডমিশন টেস্টে আসে, যদিও প্রতি বছর আসে না, মাঝে মাঝে আসে। আবার জব এক্সামের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। সো যেমন ধরুন স্মেল এ র্যাট, এটা যদি ওয়ার্ডের মিনিং এ জানেন, মানে কি ইঁদুরের গন্ধ শোকা, বাট এটার অ্যাকচুয়াল মিনিং হচ্ছে যে টু সাসপেক্ট এ ট্রিক অর ডিসিট, মানে টু সাসপেক্ট যে সামথিং ইজ রং। ওকে, যেমন ওই যে সিআইডি তে বলতো না কুছ তো গড়বড় হে, ছোটবেলায় আমরা সিআইডি দেখতাম, সো এরকম স্মেল এ র্যাট মানে কোনো একটা ষড়যন্ত্রের গন্ধ আপনি পাচ্ছেন। ওকে, সো এগুলো হচ্ছে ইডিয়মস এন্ড ফ্রেজেস। সো এরকম কিন্তু থাকে আইবিএমবি অ্যাডমিশন টেস্টে। সো আমরা তাহলে এতক্ষণ আমরা বুঝে গেছি যে আমাদের জিআরই এবং আইবিএমবি অ্যাডমিশন টেস্ট দুই জায়গাতেই ভোক্যাব অনেক 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 বেশি ইম্পর্টেন্ট।
আইবিএম অ্যাডমিশন টেস্টে ইংলিশে 30 মার্কসের মধ্যে অ্যাটলিস্ট 10 মার্কস ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি ভোক্যাবের উপর ডিপেন্ডেন্ট, অ্যাটলিস্ট। কাজে ভোক্যাব খুবই ইম্পর্টেন্ট। 10 থেকে এই জিনিসটা আপনার 12, 13, 14 পর্যন্ত যেতে পারে ডিরেক্টলি অর ইনডিরেক্টলি। জিআরইতে ভার্বালের ফুল মার্কসের মধ্যে হাফ অফ দ্য মার্কসকে আপনি ধরতে পারেন রিডিং কম্প্রিহেনশন, আর বাকি অর্ধেক মার্কস হচ্ছে আপনার সেন্টেন্স ইকুইভ্যালেন্স এবং সেন্টেন্স কমপ্লিশনের অর্থাৎ টেক্সট কমপ্লিশনের উপর ডিপেন্ড মানে থাকে রাফলি। তাহলে বুঝতেই পারতেছেন জিআরই ক্ষেত্রে ভোক্যাব কতটা ইম্পর্টেন্ট। আবার আপনি যে রিডিং কম্প্রিহেনশন অ্যান্সার করবেন, আপনার ভোক্যাব স্ট্রং হইলেই কিন্তু তখন আপনি ওইটা আপনাকে হেল্প করবে প্যাসেজটার মিনিংটা বুঝতে এবং ধরতে। কাজে ভোক্যাব খুবই 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 ইম্পর্টেন্ট। এবার দেখেন কি বলছে এখানে যে an educated vocabulary is one that enables you to convey ideas easily. এখন আমরা অনেকে যেটা করি যে ভোক্যাব ওয়ার্ড আমরা ইউজ মানে শিখে ফেলছি, অনেক অনেক ওয়ার্ড শিখছি, আর যখন লিখতে যাই তখন আমাদের ওই ওয়ার্ডগুলো মাথায় আসে না, বা হচ্ছে আমরা প্রপারলি ইউজ করতে পারি না। সো ওইটাকে আমরা এডুকেটেড ভোকাবুলারি বলতে পারবো না। আপনি ওয়ার্ডটা তখনই শিখতে পারছেন যখন ওইটাকে আপনি ইউজ করতে পারতেছেন। এবার আপনি যখন ওয়ার্ডগুলোকে ইউজ করবেন তখন আপনাকে বুঝতে হবে যে এটার অ্যাকচুয়াল মিনিংটা কি। মানে মিনিং না বুঝে আন্দাজে অ্যান্সার করা যাবে না। যেমন ধরেন অনেক সময় আমরা গেস করে ফেলি না যে এটা মিনিং মনে হয় এটা, অনেক সময় গেস কিন্তু আমরা ভুলও করি। যেমন ধরেন পার ইউজ, সো এইটা শুনে মনে হতে পারে যে পার ইউজ মনে হয় এটা মানে হয়তো বা যে কোনো একটা কিছু সুপারফিশিয়ালি দেখে যাওয়া এরকম মনে হতে পারে। হ্যাঁ, যেমন ধরুন আমরা একটা যদি পড়ি, আহ যেমন ধরুন যদি এখানে বলি যে হি পার ইউজড দ্য বুক, এর মানে শুনে মনে হতে পারে যে পার ইউজ এর মানে হয়তো বা এটা যে টু স্কিম অর গ্ল্যান্স ওভার, মানে কোনো রকমের চোখ বুলিয়ে যাওয়া। বাট এটার অ্যাকচুয়াল মিনিং কিন্তু এটা না। পার ইউজের অ্যাকচুয়াল মিনিং হচ্ছে কোনো একটা কিছুকে একদম কেয়ারফুলি পড়ে যাওয়া, কোনো একটা ডকুমেন্টকে, কোনো একটা বুককে, কোনো একটা প্যাসেজকে কেয়ারফুলি পড়ে যাওয়া। এখানে একটু স্পেলিং মিস্টেক আছে, যে এইটা চলে আসছে। সো পার ইউজ মানে তাহলে কোনো একটা কিছুকে কেয়ারফুলি পড়া। তাহলে এই যে দেখেন অনেক সময় আমাদের শুনে যেটা মনে হয় যে এটার মিনিং মনে হয় এটা না হয় কিন্তু অন্যটাও হতে পারে। এই জন্য আমরা যে ওয়ার্ডগুলো ইউজ করব আমাদের জানা থাকতে হবে। যেমন কিছুদিন আগে ফেসবুকে একজন লিখছে যে কোনো একটা সেলিব্রিটি কেউ একজন শেয়ার দিছিল, সো আসছিল নিউজ ফিডে, যে স্যাডিস্টিকের একটা মিস ইউজ করছে সে। হ্যাঁ, সে নিজেকে বুঝাইছে যে আই এম স্যাডিস্টিক, বাট সে যেটা বুঝাইতে চাইছে যে সে আসলে আহ, মানে একটু গ্লুমি টাইপের, একটু গম্ভীর টাইপের এরকম বুঝাইতে চাইছে কাইন্ড অফ। বাট স্যাডিস্টিকের অ্যাকচুয়াল মিনিংটা কি এটা? স্যাডিস্টিক মানে না, কি? সেটা হচ্ছে অন্যজনের মানে পেইন দিয়ে নিজে এক্স্যাক্টলি, এনজয় করাটা হচ্ছে স্যাডিস্টিক। অন্যজনকে পেইন দিয়ে, এবং সামটাইমস এটাকে সেক্সুয়াল উপায়ে বোঝায় যে কাউকে সাপ্রেস করে বা কারো কোনো ক্ষতি করে ওগুলাতে নিজের খুশি মানে নিজে হচ্ছে কি আপনার কি আনন্দ পাও। So এটা এটা যে পায় তাকে বলা হয় স্যাডিস্টিক। হ্যাঁ, বাট সে এটাকে কিন্তু যে দেখেন স্যাডিস্টিক শুনে সে মনে করে, শুনে মনে হচ্ছে এটা মানে মনে হয় এটা যে স্যাড থাকা, বাট অ্যাকচুয়ালি কিন্তু না। কাজে আমরা যে ওয়ার্ডগুলোকে ইউজ করব আমাদের কেয়ারফুলি ইউজ করতে হবে, মিনিংটা জানতে হবে। অনেক সময় যে মিনিংটা আমরা জানি বা অ্যাজিউম করে নেই সেটা নাও হতে পারে। এবার আসি ভোক্যাব আমাদের কতগুলো শিখতে হবে, কতগুলো ওয়ার্ড সাফিসিয়েন্ট। এখন এইটার ক্ষেত্রে কথা হচ্ছে কি আপনার কোনো লিমিটেশন নাই যে ভোক্যাব হচ্ছে আপনার যত বেশি শিখবেন তত ভালো, যত গুড় তত মিঠা, এরকম। ওকে, সো ভোক্যাব আপনি যত শিখবেন তত ভালো। এখন কারো একজনের ধরেন একদমই একদমই ভোক্যাব শিখে নেয়, সে জিআরইতে দিবে বা এমবি অ্যাডমিশন টেস্টে বসবে, একদমই ভোক্যাব শিখে নেয়, তাহলে তার থেকে আরেকজন যে মাত্র 333টা ওয়ার্ড শিখলো সে বেটার, বেটার প্রিপেয়ার্ড। তার থেকেও সে কে বেটার যে হচ্ছে 500 ওয়ার্ড জানে বা পড়েছে, তাই না? তার থেকে আরো বেটার যে 700 800 ওয়ার্ড। সেরকম এটার কোনো লিমিটেশন নাই। বাট ইন জেনারেল যদি বলি যে জিআরই বা আইবিএম অ্যাডমিশন টেস্টের জন্য কনফিডেন্টলি বসার জন্য বা স্ট্যান্ডার্ড একটা স্কোর পাওয়ার জন্য, জিআরইতে স্ট্যান্ডার্ড কোর্স পাওয়ার জন্য, স্কোর পাওয়ার জন্য, এবং আইবিএমবি অ্যাডমিশন টেস্টে কনফিডেন্টলি অ্যান্সার করার জন্য বা ভালো মার্কস পাওয়ার জন্য মিনিমাম 1000 ওয়ার্ডস শেখা উচিত। মিনিমাম 1000 ওয়ার্ডস। ওকে, মিনিমাম
1000 ওয়ার্ডস এইখানে শিখতে একটা হবে। কোশ্চেন আছে, এই হ্যাঁ 1000 প্লিজ। ওয়ার্ড যেটা আপনি হ্যাঁ, বলছেন, হ্যাঁ, এই 1000 ওয়ার্ড নিয়ে যেটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, যেটা ম্যাগোসের সাথে তারপরে গ্রেগ ম্যারের সাথে কিন্তু লিস্ট গুলোতে, এবং যে 33 ওয়ার্ডস এগুলো কিন্তু মানে একটা সিগনিফিকেন্ট পোর্শন কিন্তু ভ্যারি করে। হ্যাঁ। হচ্ছে যে মানে গ্রেগের 1000 ওয়ার্ডের সাথে দেখা যাচ্ছে গিয়ে যে হয়তো ম্যাগোসের 500-র মতো মিল আছে। আমার যেহেতু দুটোই পড়ার মানে ইয়ে আছে, অভিজ্ঞতা আছে, আহ, দেখা যাচ্ছে যে আসলে আহ, আবার যখন হচ্ছে যে আপনার কেএমএফ যখন আমি এই সলভ করতে গেলাম, তখন দেখলাম যে মানে যেহেতু আমি দুইটা পড়ছি, 333 পড়ছি, প্রেপ স্কলার গুলো দেখছি, তো দেখলাম যে আসলে হচ্ছে যে আপনি আগে যে কথা বলছেন ওটাই আর কি ভালো, যে যত বেশি জানা যায় তত ভালো। হুম, হুম। আসলে 1000 মানে ওয়ার্ড দিল অনেক কোশ্চেনে, আসলে তারপরেও দেখা যাচ্ছে যে আমরা স্ট্রাগল করতে হয় হ্যাঁ। ভোকাবটা কনটেক্সট অনুযায়ী ধরতে না পারার কারণে। হুম। এখন দেখেন, ব্যাপারটা আপনি যেভাবে বললেন যে এই যে বিভিন্ন যে লিস্ট গুলো আছে, এগুলোতে সিগনিফিকেন্ট নাম্বার অফ ওয়ার্ডস আর ডিফারেন্ট, এটাকে আপনি এভাবে না বলে আপনি এটার অপোজিটটা বলতে পারেন, যে দেয়ার আর হিউজ নাম্বার অফ ওয়ার্ডস যেগুলো হচ্ছে সেম। যেমন আপনি যদি এই যে 333টা ওয়ার্ড, এইটা আর হচ্ছে আপনার ইয়ার সাথে, হ্যাঁ এটা আসলে আমি ওয়ার্ড স্মার্ট লিখতে চাইনি, এটা আসলে আপনার ব্রেগমেট লেখার কথা ছিল। গ্রেগের যে লিস্টটা আছে আর কি, ব্রেগমেটের যে লিস্টটা আছে, আমি এটা কালেকশন করে দিব। সো এই 333টা ওয়ার্ডের আপনি বেশিরভাগই এই ওয়ার্ড স্মার্টের মধ্যে পাবেন। আবার এগুলোর বেশিরভাগই আপনি গ্রেগ মেটের লিস্টের মধ্যে পাবেন। ওয়ার্ড স্মার্ট আর গ্রেগ মেটের লিস্টের মধ্যেও আপনি সিগনিফিক্যান্ট কমনালিটি পাবেন। ওকে, এখন ঘটনা হচ্ছে আপনার কোনটা পড়া উচিত। এত এত লিস্টের অভাব নাই। ওয়ার্ড স্মার্ট আছে, গ্রেগ মেটের লিস্ট আছে, ম্যাগুসের লিস্ট আছে, ম্যানহাটনের লিস্ট আছে, সো এরকম প্রচুর ওয়ার্ড আছে, লিস্ট আছে। সো আমার সাজেশন যেটা, শুরুতেই আপনি এই 333 ওয়ার্ডস পড়ে ফেলবেন। কেন? কারণ শুরুতে যদি আপনি 1000 ওয়ার্ডস এর একটা লিস্টে যান, তখন কয়েকদিন পর ইউ ইউ উইল ফিল লস্ট, যে শেষ হচ্ছে না কেন, কবে শেষ হবে। আর যদি আপনার এই 333 ওয়ার্ডস পড়া হয়ে যায়, তখন একটা চলে আসবে যে না, আমার আমার অ্যাটলিস্ট একটা লিস্ট পড়া হলো বা কিছু ওয়ার্ড পড়া হলো। সো এই জন্য হচ্ছে এইটা দিয়ে শুরু করতে হবে। সো আমরা কোর্সও এটা দিয়ে শুরু করছি আপনাদের। এটা দিয়ে শুরু করা হবে, আমি লাস্টে গিয়ে টাস্ক দিব আর এটা নিয়ে কথা বলবো। সো শুরুতে আমরা পড়ে ফেলবো এটা। এরপরে এইদার গ্রেগ মেটের লিস্ট অথবা ওয়ার্ডসমার্ট, এইদার গ্রেগ মেটের লিস্ট অথবা ওয়ার্ডসমার্ট। যেমন কারো যদি শুধু ফোকাস হয়, মানে ফোকাস যদি হয় শুধু আইবিএম অ্যাডমিশন টেস্ট, তার জন্য ওয়ার্ডসম্যাট। আর কারো যদি শুধু ফোকাস হয় গ্রেগম্যাট, সরি জিআরই, তার জন্য হচ্ছে গ্রেগম্যাটের লিস্ট। ওকে, এবার কারো যদি যে আমাদের যে কনসার্ন, আমরা তো দুইটার জন্য প্রিপেয়ার হচ্ছি। ওকে, তাহলে আমরা কোনটা পড়বো? এইদার ওয়ান পড়লে হয়েছে, ওয়ার্ডসম্যাট অথবা গ্রেগম্যাটের লিস্ট। সো আমরা প্রেফারেবলি গ্রেগম্যাট থেকেই আমরা পড়বো। ওকে, এইবার ঘটনা হচ্ছে একটু ভাইয়া যেটা বললেন, যে এতগুলো ওয়ার্ড পড়ার পরেও আমরা প্রচুর ওয়ার্ড পাবো যেগুলো আননোন, যেগুলো মিনিং আমরা জানি না। তাহলে কি হোয়াটস দ্য পয়েন্ট? তাহলে আমরা এই যে 1000 ওয়ার্ড আমরা শিখলাম, তার মানে কি সবই বৃথা? না। ওই যে যত ওয়ার্ড পড়বেন তত অ্যাডভান্টেজ পাবেন, ওয়ার্ড শেখার কোনো শেষ নেই। আর 1000 ওয়ার্ডস কেন বললাম? এই 1000 ওয়ার্ডস পড়ে আপনি জিআরই ভার্বালে 160+ পাওয়া পসিবল। 1000 ওয়ার্ডস পড়লেই জিআরই ভার্বালে 160+ পাওয়া পসিবল। এর থেকে বেশি পাওয়ার জন্য ভোকাবও আরো স্ট্রঙ্গার হতে হবে, অ্যাট দ্য সেম টাইম রিডিং স্কিল তো আরো বেটার থাকতে হবে। আচ্ছা ভাই, সিমিলারলি এই যে 1000 ওয়ার্ডস পড়লে, হ্যাঁ 1000 ওয়ার্ডস পড়লে সিমিলারলি আইবিএমপি অ্যাডমিশন টেস্টের জন্য এনাফ। সো আমাদের টার্গেট হচ্ছে 1000 ওয়ার্ডস। অ্যাকচুয়ালি গ্রেড মেটাল লিস্টে হচ্ছে 1020টা ওয়ার্ড, এটাই আমাদের টার্গেট। হ্যাঁ ভাই প্লিজ। একটু যেহেতু আপনি বলছেন আর কি যে ভোকাব মানে 160 হলে 1000 হয়েছে, তো হচ্ছে আপনি তো অবশ্যই মানে ইয়েস কেএমএফ এর ইয়েগুলো, হ্যাঁ, কেএমএফ এর গুলো তো অবশ্যই আপনি মানে সলভ করে গেছেন আর কি। তো হ্যাঁ, হ্যাঁ। ওইখানে যে ওদের ওয়েবসাইটে ঢুকলে যে ওদের ওয়েবসাইটে প্রত্যেকটা কোশ্চেনকে কিন্তু ওরা লেভেল অফ ডিফিকাল্টিতে কনভার্ট করছে, হুম, হুম। 1 to 5। হ্যাঁ, So আসলে ভাইয়া হচ্ছে যে এই 4 ডিফিকাল্টি লেভেলে আসলে আপনার দৃষ্টিতে ওটা মানে কত স্কোর হইতে পারে, বা 5 ডিফিকাল্টি লেভেলে হচ্ছে যে যে তো হাইস্ট, মানে এরপর তার কোনো হ্যাঁ, ডিফিকাল্টি লেভেল নাই।
হ্যাঁ, সো ব্যাপারটা দেখেন, মানে ব্যাপারটা বলি, আমি হুম, বুঝতে পারছি আপনার প্রশ্নটা। ব্যাপারটা হচ্ছে গিয়ে দেখেন, এই যে কেএমএফ এর যে প্রশ্নগুলো আছে ওগুলো কিন্তু অনেক টাফ, এবং একদম হাইয়েস্ট ডিফিকাল্টিতে যদি যান ওগুলো অনেক টাফ, ভোকাব প্রচুর আননোন পাবেন। এখন ঘটনা হচ্ছে রিয়েল জেরিতে যখন যাবেন আপনি, জি সবগুলো এত টাফ থাকে না, সবগুলো অত টাফ থাকে না, মিক্স করে থাকে, একটু কম্পারেটিভলি ইজিয়ার, মিডিয়াম, টাফ, ওগুলো মিক্স করে থাকে। হ্যাঁ, ফার্স্ট সেকশনটা মিডিয়াম মিডিয়াম টাফনেস থাকে, ওইটা যদি আপনি ভালো করেন, সেকেন্ড সেকশনটা হচ্ছে আপনার টাফ হবে। ফার্স্ট সেকশনটা খারাপ করলে সেকেন্ড সেকশনটা ইজি আসবে। বাট এমনিতে ইন জেনারেল প্রতিটা সেকশনটা মানে একটু মিক্স আপই থাকে আর কি। কাজেই 1000 ওয়ার্ডটা পড়া হয়ে গেলেই আপনি জিআরই ভার্বালে 1000 ওয়ার্ডস পড়ার জন্য ভোকাব অ্যাটলিস্ট আপনার সাফিসিয়েন্ট। এইবার 160 পাওয়ার জন্য আপনার যেটা লাগবে, যেটা নিয়ে কেউ কথা বলে না, সেটা হচ্ছে রিডিং স্কিল। জিআরই স্ট্যান্ডার্ড যে রিসোর্সগুলো আছে ওখান থেকে আপনাকে পড়তে হবে। এবং এই জন্য কিন্তু আমাদের নেক্সট ক্লাসটাই থাকবে হচ্ছে ভোক্যাব অ্যান্ড রিডিং নিয়ে। ওকে, সো জিআরই ক্ষেত্রে সবাই ভোক্যাবে এত বেশি এমফাসিস দেয় যে রিডিং এর উপরে ফোকাস দেয় না। রিডিং ইজ টু মাচ ইম্পর্টেন্ট। ইনফ্যাক্ট ভোক্যাবের চেয়ে আমি বলবো রিডিং রিডিং স্কিলটা আরো বেশি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? আপনার যদি ভোক্যাব অনেক স্ট্রংও হয়, আপনি জিআরই রিয়েল টেস্টে গিয়ে আপনার টাইম নিয়ে টানাটানি লাগবে। কেন লাগবে? আপনি হচ্ছে যখন একটু চিন্তা ভাবনা করে সেন্টেন্সটা পড়ে যখন মিনিংটা বুঝে চিন্তা ভাবনা করে অ্যান্সার করতে যাবেন, তখন হচ্ছে আপনার টাইম চলে যাবে। বাট আপনার রিডিং স্কিলটা যদি ওরকম স্ট্রঙ্গার হয়, সেই ক্ষেত্রে যেটা হবে, আপনার রিডিং কম্প্রিহেনশন স্কিল যদি এরকম স্ট্রং হয়, সেক্ষেত্রে যেটা হবে যে আপনি খুব দ্রুত পড়ে মিনিংটা ধরে ফেলতে পারবেন, অ্যান্সারটা দ্রুত করে ফেলতে পারবেন। এই জন্য রিডিং স্কিলটা খুবই আন্ডাররেটেড একটা স্কিল। এটা নিয়ে কেউ কথা বলে না যে প্রিপারেশনের ক্ষেত্রে, বাট আমাদের কোর্সে রিডিং এর উপরে খুবই এমফাসিস থাকবে। ওকে, সো তাহলে যেটা বললাম 332 ওয়ার্ডস, দেন হচ্ছে আমরা ওয়ার্ডস প্যাড অথবা ব্রেকম্যাট, আমাদের প্রেফারেন্স থাকবে ব্রেকম্যাট। এবার এগুলো কেন লিখছি? বিকজ আপনি যখন ধরেন কোনো একটা আননোন ওয়ার্ড পাইলেন প্র্যাকটিস করার সময়, তখন সেটা যদি আপনি মিনিং দেখতে চান, আপনি ডিকশনারি.com এ এটা সার্চ করবেন, সুন্দর মতো মিনিং চলে আসবে, এক্সাম্পল সেন্টেন্সও চলে আসবে, ওখানে আপনি সিনোনিমও দেখে ফেলতে পারবেন। এবার গুগল ট্রান্সলেটরটাও আমরা ইউজ করব। কিভাবে ইউজ করবো একটু পরে গিয়ে আমরা বলবো। চ্যাট জিপিটিও অবশ্যই ইউজ করবো, এটা নিয়ে আমরা ইন ডিটেলে একটু পরে গিয়ে আমরা বলবো। তাহলে আমাদের ভোকাব শেখার সোর্সটাকে শুরুতে আমরা 332 ওয়ার্ড শেষ করে ফেলবো, অ্যান্ড দেন হচ্ছে কি আমরা ইয়াতে যাব, গ্রেগমেটের লিস্টে যাব। ওকে, সো আমাদের টার্গেট হচ্ছে 1000+ ওয়ার্ডস। এইবার আমরা ভোকাব গুলো যে শিখবো, আচ্ছা কিভাবে শিখবো ওই মেথডে কিন্তু একটু পরে আসতেছে, আগে আমরা টাইমলাইনটা বুঝে নাই। তো এই যে আমরা ভোকাব গুলো শিখবো, কতগুলো করে শিখবো? দেখেন, ভোক্যাব এমন একটা জিনিস, আপনি চাইলেও একদিনে 50টা বা 60টা বা 100টা শিখে ফেলতে পারবেন না। ইট টেক্স টাইম, কারণ ব্রেনটা নতুন কোনো ওয়ার্ডকে প্রসেস করতে বা রিটেন করতে টাইম নেই। এই জন্য কিন্তু ভোক্যাবটা আপনার ফাঁকিবাজি করা যাবে না, এবং কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। আপনি এরকম করতে পারবেন না যে ধরেন, হ্যাঁ 10টা করে ওয়ার্ড পড়ার কথা ছিল, যে ঠিক আছে আজকে না পড়ি, কালকে না পড়ি, পরশু একেবারে আমি 30টা ওয়ার্ড পড়বো। পরশু 30টা পড়া ওয়ার্ড শেখা আপনার জন্য একটু টাফ হয়ে যাবে। এই জন্য ভোক্যাব শেখার ক্ষেত্রে কনসিস্টেন্সি ইম্পর্টেন্ট। সো আমরা ডেইলি মাত্র 10টা করে ওয়ার্ড পড়া দিয়ে শুরু করব। ডেইলি মাত্র 10টা করে। এখন কারো কারো মনে হতে পারে মাত্র 10টা, আপনি পড়তে চান তখন বুঝতে পারবেন যে কেন মাত্র 10টাতে শুরু করতেছে। হ্যাঁ, কারণ মিক্স আপ করে ফেলবেন, নতুন ওয়ার্ড শিখতে গেলে দেখবেন যে মিনিং গুলো মনে থাকতেছে না। সো মাত্র আমরা 10টাতে শুরু করছি। আমরা 4-5 দিন পরে আবার আমরা আস্তে আস্তে স্পিড আপ করবো, দেখা যাচ্ছে 12টা 13টা এরকম করে দিব। ওকে, আমি একটা এক্সেল ফাইল দিয়ে দিব, যেটার মধ্যে আমাদের টাস্কগুলো দেওয়া থাকবে, যে ডে ওয়াইজ, যে আজকে কয়টা ওয়ার্ড, কোন ওয়ার্ড থেকে কোন ওয়ার্ড পর্যন্ত। ওকে, এবং আমাদের প্রতিটা ক্লাসের শুরুতেই কিন্তু ভোকাব ড্রিল থাকবে, অর্থাৎ যতগুলো ওয়ার্ড শেখা হয়েছে ওগুলোর মধ্যে একটা ভার্বাল ভোকাব কুইজ হবে, অর্থাৎ মুখে মুখে আমি ধরবো, আমরা লিস্টটা থাকবে, মিনিং গুলো বলবে। আর আমাদের রিটেন টেস্ট তো হবে, কুইজ তো এমনিতে হবে। আচ্ছা, সো তাহলে আমরা 10টা করে ওয়ার্ডে শুরু করব, দেন আস্তে আস্তে স্পিড আপ করবো। এটা হচ্ছে আমাদের মান্থ 1 এর জন্য। দেন আমরা যখন মান্থ 2-তে যাব, মান্থ 2-তে যাওয়ার পরে কিন্তু আমরা অলরেডি স্পিড আপ করে কিন্তু আমরা 20 ওয়ার্ডস পার ডেতে আমরা চলে গেছি তখন। সো তখন আমরা 20 ওয়ার্ডস পার ডে গিয়ে আস্তে আস্তে কিন্তু স্পিড আপ করে দেখা যাবে আমরা ডেইলি 25টা ওয়ার্ড করে শিখতেছি, 30টা করে শিখতেছি। এখন ঘটনা হচ্ছে যে ভাই তখন এতগুলো ওয়ার্ড কিভাবে শিখবো? আর তখন জিনিসগুলো আপনার হাতে চলে আসবে, তখন ভোক্যাব শেখার টেকনিক গুলো আপনার হাতে চলে আসবে, তখন শেখাটা অত প্যারা হবে না। শুরুতে হ্যাবিটটা গ্রো করাটা টাফ, শুরুতে একটু টিডিয়াস লাগবে, যে হ্যাঁ ওয়ার্ড শিখতেছি, একটু প্যারা লাগবে শুরুতে। বাট যখন এটাকে হ্যাবিট করে ফেলবেন, জাস্ট একটা সপ্তাহ একটু কন্টিনিউ করেন, তারপরে দেখবেন একটা পজিটিভিটি চলে আসছে, তখন মাচ ইজিয়ার হয়ে গেছে। সো
এই যে ভোক্যাব শেখাটা, এটাকে পেইন হিসেবে নেওয়া যাবে না। আপনি যদি এটাকে পেইন হিসেবে নিয়ে নেন যে হ্যাঁ এতগুলো ওয়ার্ড শেখা শেখা লাগবে, প্যারা লাগতেছে, তাহলে ভাই ওয়ার্ড শেখাটা অনেক টাফ হয়ে যাবে আপনার জন্য। এইটাকে একটা ফান হিসেবে নেন যে আমি নতুন ওয়ার্ড শিখতেছি, আমার আমার হচ্ছে ভোক্যাবটা রিচ হচ্ছে, আমি আমি হচ্ছে আরো ইজিলি যে কোনো কিছুকে পড়ে বুঝবো। তো জিনিসটাকে একটা মজা হিসেবে নেন। ওকে, এইবার আসি আমরা ভোক্যাব কিভাবে শিখব, মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক অফ টুডেজ ডিসকাশন। সো ভোক্যাব আমরা কিভাবে শিখব? সো ভোক্যাব শেখার জন্য আমরা 5টা মেথড নিয়ে কথা বলবো। যেটা শুরুতেই বলেছি, আবারও বলি, যে এখান থেকে কোনো একটা স্পেসিফিক মেথড যে ওইটাই ওইটাই সবচেয়ে বেশি ভালো এমন করে বলা যায় না। যে এক একজনের জন্য এক একটা ভালো কাজ করে, ইভেন এক একটা ওয়ার্ডের জন্য এক একটা টেকনিক ভালো কাজ করতে পারে। এই জন্য প্রতিটা টেকনিকই আমরা দেখব। ফার্স্ট এটা হচ্ছে ট্রিক্স অ্যান্ড নেমোনিক্স। নেমোনিক্স মানে কি, কোনো একটা কিছুকে কোনো একটা ট্রিক্স এর মাধ্যমে মনে রাখা, যেমন ছন্দের মাধ্যমে যেমন আমরা ছোটবেলায় এরকম দেখতাম না যে ছন্দের মাধ্যমে অনেক কিছু আমরা মনে রাখতাম, কেমিস্ট্রিতে, ফিজিক্সে, এরকম অনেক কিছু মনে রাখতাম, তাই না? সো ওগুলোই আর কি, ওগুলোকে বলা হচ্ছে নেমোনিক্স। দেন হচ্ছে ভিজুয়ালাইজ করা, একটা একটা ওয়ার্ড যখন আমরা পড়বো ওইটাকে ভিজুয়ালাইজ করার ট্রাই করবো। সো তারপর হচ্ছে এটিমোলজিক্যাল ক্লুজ অ্যান্ড রাইটিং অন ইউর ব্রেইন, ফ্ল্যাশ কার্ডস ও নোটবুক, এগুলো প্রতিটা নিয়ে যেহেতু ডিটেইলে ডিসকাস করবো, এই জন্য এই পেজে আমি টাইম দিচ্ছি না। তো শুরুতেই কথা বলছি আমি নেমোনিক্স নিয়ে। তাহলে নেমোনিক্স যেন কি, কোনো একটা প্যাটার্ন, কোনো একটা ফানি ওয়ার্ড, কোনো একটা ফানি স্টোরি, কোনো একটা আহ, ছন্দ, so এগুলোর মাধ্যমে মনে রাখা। ওকে, যেমন ধরেন একটা ওয়ার্ড, এইটা হচ্ছে অ্যাম্বিভ্যালেন্ট। সো অ্যাম্বিভ্যালেন্টের মিনিংটা হচ্ছে হ্যাভিং এ মিক্সড ফিলিংস। সো অ্যাম্বিভ্যালেন্ট মানে হচ্ছে হ্যাভিং এ মিক্সড ফিলিংস। অর্থাৎ ধরেন আপনি হচ্ছে গিয়ে একটু একটু হচ্ছে আপনি হেজিটেন্ট যে আপনি কি কালকে ফ্রেন্ডের সাথে ঘুরতে যাবেন নাকি হচ্ছে কালকে যাবেন না। সো ইউ হ্যাভ এ মিক্সড ফিলিংস, তো আপনি বলতে পারেন যে আই এম অ্যাম্বিভ্যালেন্ট অ্যাবাউট দ্য ট্যুর। ওকে, তাহলে অ্যাম্বিভ্যালেন্ট মানে হ্যাভিং এ মিক্সড ফিলিংস। সো এটাকে তাহলে এটার নেমোনিকটা কি হতে পারে, যে এম আই এবল অর নট, তার মানে কনফিউজ ফিলিংস, তার মানে অ্যাম্বিভ্যালেন্ট। ওকে, সো তাহলে এইটাই যে আপনার অ্যাকচুয়াল নেমোনিক বা এইটাই যে বেস্ট নেমোনিক এমন না। সো নেমোনিকটা পাওয়ার জন্য নেমোনিকটা কোত্থেকে শিখবেন, একটা একটা ওয়েবসাইটই আছে নেমোনিক ডিকশনারি নামের, গুগলে সার্চ করলে পাবেন নেমোনিক ডিকশনারি। ওখানে গিয়ে যখন আপনি যে কোনো ওয়ার্ড সার্চ করবেন ওই ওয়ার্ডের নেমোনিক দেখবেন ওরা দিয়ে দিছে। আবার চ্যাট জিপিটি কেউ বললে ও কিন্তু নেমোনিক দিয়ে দিবে। ওকে, তাহলে এই নেমোনিক কিন্তু আমাদেরকে হেল্প করতে পারে ওয়ার্ড মনে রাখার ক্ষেত্রে। ওকে, যেমন ধরেন অ্যাসারবিক। অ্যাসারবিকের মিনিং কি কে বলবেন? অ্যাসারবিক মানে হচ্ছে বিটার, কটু, টিচার মানে হ্যাঁ। সো এটা হচ্ছে আপনার, এটাও লিটারাল স্টিলিটিস মিনিং, বলে। মানে মানে আপনার কোনো একটা কিছু লিটারাল মিনিংও হতে পারে, যে আপনার কোনো একটা কিছু টেস্ট হচ্ছে বিটার। আবার কারো কথা কটু, অর্থাৎ কটু কথা, এটাও হতে পারে। তাহলে এটা কিভাবে মনে রাখতে পারেন যে অ্যাসারবিক, অ্যাসিড, তাহলে অ্যাসারবিক, ওকে ফাইন, অ্যাসিড হচ্ছে অ্যাসারবিক, তাহলে হচ্ছে অ্যাসারবিক মানে হচ্ছে ওই যে অ্যাসিডের মতো কটু। ওকে, সেইভাবে সো নেমোনিক আপনাকে বের করতে হবে। নেমোনিক কিরকম হতে পারে, যে আপনি নিজের নেমোনিক নিজে বানায় ফেলছেন, অথবা আপনি চ্যাট জিপিটি দিয়ে দেখছেন, অথবা হচ্ছে আপনি ওই যে নেমোনিক ডিকশনারি সেটা আপনি ইউজ করলেন। তাহলে ট্রিক্স বা নেমোনিক্স কিন্তু আমাদেরকে হেল্প করতে পারে টু লার্ন আর নিউ ওয়ার্ড। সো দেখা যায় যে ডেভেলপ ইউর ওন নেমোনিক্স, ইউজ চ্যাট জিপিটি, নেমোনিক ডিকশনারি, যে এই ওয়েবসাইটে গেলে আপনি ওয়ার্ড সার্চ দিলে ওইটার নেমোনিক চলে আসবে। যেমন ধরেন এফিমেরাল, এটা মনে হচ্ছে আপনার শর্ট লাস্টিং, মানে খুবই অল্প সময় থাকে। যেমন ধরেন রংধনু, আমরা কি জানি যে বৃষ্টির পরে খুবই অল্প সময় যখন দেখা যায়, খুবই অল্প সময়ের জন্য থাকে, সো এফেমেরাল। তারপর হচ্ছে আপনার ধরেন যে কি বল, ধূমকেতু, খুবই অল্প সময়ের জন্য থাকে, এফেমেরাল। সো এটা মিনিংটা তাহলে কি, লাস্টিং আ ভেরি শর্ট টাইম। তাহলে এটা মিনিং কি হতে, মানে এটা নেমোনিক কি হতে পারে, ই ফিউনারাল। সো আমরা কি জানি যে এটা ই ফিউনারাল মানে কি, অনলাইন ফিউনারাল। সো আমরা কি জানি যে অনলাইনে যে কোনো কিছুই কি খুবই অল্প সময়ের জন্য থাকে, যে যে কোনো একটা ট্রেন্ড শুরু হলো, 1 সপ্তাহের মধ্যে ট্রেন্ডটা গায়েব। ওকে, সো খুবই অল্প সময়ের জন্য থাকে। তাহলে কি ই ফিউনারাল মানে ভেরি শর্ট অ্যান্ড ফ্লিটিং, মানে শর্ট লাস্টিং। তাহলে তাহলে কি এফিমেরাল মানে শর্ট লাস্টিং। সো এইভাবে আপনি আপনার নিজের নেমোনিক বানাতে পারেন, অথবা অন্য কোনো সোর্স থেকে নেমোনিক নিয়ে কিন্তু আপনি ওয়ার্ড মেমোরাইজ করতে পারেন। দেন হচ্ছে গিয়ে আপনার ভিজুয়ালাইজ করা। এখন বলবেন যে ভাই ওয়ার্ডকে আবার কিভাবে ভিজুয়ালাইজ করবো? যেমন ধরেন ইরাসিবল, এই ওয়ার্ডটার মিনিং হচ্ছে ইজিলি অ্যাঙ্গার্ড আর শর্ট টেম্পার্ড।
সো there's a very good chance যে আপনার কোনো না কোনো ফ্রেন্ড আছে যে খুবই শর্ট টেম্পার্ড, অথবা আপনি আপনার ইউনিভার্সিটিতে এমন কোনো টিচারের ক্লাস করেছেন যিনি শর্ট টেম্পার্ড। সো আপনি তাহলে এই ওয়ার্ডটা দিয়ে তাকে দিয়ে মনে রাখেন যে হি ইজ ইরেসিবল। সো এভাবে ভিজুয়ালাইজ করলেন। ওকে, সো এরকম, সো আপনি এরকম ভিভিড মেন্টাল ইমেজ দিয়ে কিন্তু আপনি ওয়ার্ডকে মেমোরাইজ করতে পারেন। আপনি যদি জাস্ট এভাবে মুখস্থ করে যান যে ইরেসিবল, ইজিলি অ্যাঙ্গার্ড, ইরেসিবল, ইজিলি অ্যাঙ্গার্ড, এইভাবে মেমোরাইজ করা সো টাফ। ওকে, এভাবে মেমোরাইজ করতে পারতেন ছোটবেলায়, আর তখন এভাবে মেমোরাইজ করার পাওয়ার ছিল। আমাদের বয়স বাড়ে, আমাদের মেমোরাইজ করার পাওয়ার কিন্তু আস্তে আস্তে ড্রপ করতে থাকে। ওকে, এক সময় দেখা যেত কি যে বড় বড় রচনা মুখস্থ করে ফেলতেন, বাট এখন কিন্তু ওইটা ওইটা কিন্তু মানে টাফ আমাদের জন্য। সো এই জন্য এভাবে ভিভিড মেন্টাল ইমেজ দিয়ে কিন্তু আপনি ওয়ার্ডের মিনিং মেমোরাইজ করতে পারবেন। কারণ ওই যে আমাদের মেমোরিটা কিন্তু যে শুধু আমরা শুনেই মনে রাখি এমন না। আমাদের মেমোরি কিন্তু অনেক কিছুর কম্বিনেশন। আমাদের হচ্ছে লিসনিং মেমোরি, আমাদের ভিজুয়াল মেমোরি, আমরা দেখে মনে রাখতে পারি। তারপর আমাদের আমাদের কিন্তু হচ্ছে ফিজিক্যাল মেমোরিও আছে, তাই না? যেমন ধরেন কথার কথা, আহ কি বলা যায়, আপনি চোখ বন্ধ করেও কিন্তু ফোনে টাইপ করতে পারতেছেন বা ল্যাপটপে টাইপ করতে পারতেছেন। কিভাবে? কারণ ওই যে আপনার যে ফিজিক্যাল মাসলটা আছে এটাকে বলে মাসল মেমোরি। আপনার মাসল মেমোরি কিন্তু টাইপ করে ফেলতে পারতেছে। সো কাজেই আপনি আপনার ভিজুয়াল মেমোরি দিয়ে কিন্তু ওয়ার্ডকে মনে রাখতে পারেন। এইবার খুবই 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 ইম্পর্টেন্ট একটা টেকনিক, সেটা হচ্ছে এটিমোলজিক্যাল ক্লুজ। আরো সিম্পল ভাবে যদি বলি যে রুট ওয়ার্ডের মাধ্যমে মেমোরাইজ করা। রুট ওয়ার্ডের মাধ্যমে মেমোরাইজ করা। রুট ওয়ার্ড কি? যেই ওয়ার্ড থেকে যেই ওয়ার্ড থেকে আপনার নতুন ওয়ার্ডটা সৃষ্টি হয়েছে সেটাকে বলে রুট ওয়ার্ড। যেমন একটা ওয়ার্ড বেনেভোলেন্ট, সো এটা একটা জিআরই ওয়ার্ড, এটার মিনিং আপনি জানেন না। এখন এটাকে কিভাবে মনে রাখতে পারি আমরা? রুট ওয়ার্ডের মাধ্যমে। কিভাবে? বেনে, এটা একটা ল্যাটিন রুট ওয়ার্ড। সো এটার মিনিং হচ্ছে গুড। তাহলে বেনেভোলেন্ট মানে গুড সামথিং। ওকে, তাহলে বেনে আর ভোলেন্ট মানে হচ্ছে কি আপনার উইশিং। সো বেনেভোলেন্ট মানে কি? যে আপনার ভালো চায়। বেনেভোলেন্ট মানে যে আপনার ভালো চায়। ওকে, তাহলে যেখানে বেনে দেখবেন, বেনে দিয়ে যদি কোনো ওয়ার্ড শুরু হয় তার মিনিংটা কি হবে? পজিটিভ হবে, অর্থাৎ হেল্পফুল এরকম হবে। কজ বেনে মানে গুড। যেমন ধরেন এই যে বেনিফিট, সো বেনিফিট তার মানে কি? পজিটিভ একটা বিষয়, তাই না? বেনিফিশিয়াল, বিনাইন, বিনাইন মানে কি? হার্মলেস, তাই না? বিনাইনের একটা মিনিং হচ্ছে হার্মলেস, আবার বিনাইনের আরেকটা মিনিং হচ্ছে কেউ ধরেন হাম্বল, অনেক হাম্বল আর কি, খুবই দয়ালু। পোলাইট, তাকে বলা যায় হচ্ছে আপনার বেনাইন। সো দেখেন তাহলে এই যে বেনে মানে গুড, তার মানে বেনে দিয়ে কোনো ওয়ার্ড শুরু হয়েছে মানে ওইটা কিন্তু কোনো একটা পজিটিভ কনোটেশনের ওয়ার্ড। আমরা কি জানি যে ওয়ার্ড কিরকম হতে পারে? তিন রকমের হতে পারে। ওয়ার্ড হতে পারে পজিটিভ কনোটেশনের, হতে পারে নেগেটিভ কনোটেশনের, হতে পারে নিউট্রাল কনোটেশনের। ওকে, সো তাহলে বেনে মানে গুড। তাহলে এই এই যে একটা আপনি রুট ওয়ার্ড মনে রাখলেন, এটা দিয়ে কিন্তু আপনি অনেকগুলো ওয়ার্ড মনে রাখা আপনার জন্য ইজি হবে। তো এই যে এরকম এরকম রুট ওয়ার্ড রিলেটেড আর কি কি হতে পারে? যেমন ধরেন নেক্সট ওয়ার্ডটা হচ্ছে আমাদের মেলে। সো মেল 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 সো মেল মানে কি? খারাপ। মেল মানে হচ্ছে ব্যাড। ওকে, মেল মানে হচ্ছে ব্যাড। তাহলে মেল রিলেটেড যত ওয়ার্ড সেগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। যেমন ধরেন হচ্ছে ম্যালিশিয়াস, তাই না? যে হচ্ছে আপনার খারাপ চায়। তারপর হচ্ছে আপনার ম্যালেভোলেন্ট, মানে হচ্ছে ব্যাড উইশিং, যে আপনার খারাপ চায়। তারপর হচ্ছে আপনার এটা কেন কেন এখানে অ্যাড করেছি? একটা মুভি, এই মুভিটা অনেকে তো দেখার কথা, ম্যালেফিসেন্ট। সো ম্যালেফিসেন্ট মানে কি? এমন একজন ব্যক্তি যে আপনার খারাপ চায়। সো ম্যালেফিসেন্টটা হচ্ছে নাউন, আর এই যে ম্যালেভোলেন্ট এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। সো যেটাই হোক না কেন, এই যে আপনার এই যে এখানে আছে, এগুলো সবই কি? এটার মিনিংটা হচ্ছে ব্যাড। তাহলে আপনি ম্যাল দেখে কিন্তু বুঝে যাবেন যে এটার মিনিংটা হচ্ছে নেগেটিভ কিছু একটা। যেমন ম্যাল নিউট্রিশন, তার মানে কি? ব্যাড নিউট্রিশন, যে হচ্ছে নিউট্রিশনের অভাবে ভুগছে। সো এরকম রুট ওয়ার্ড দিয়ে কিন্তু আমরা ওয়ার্ডের মিনিং মনে রাখতে পারবো। এখন ঘটনা হচ্ছে সব ওয়ার্ডের ক্ষেত্রে কি এটা পসিবল? নো, কিছু কিছু ওয়ার্ডের ক্ষেত্রে পসিবল। ওকে, যেমন এখানে একটা লিস্টের একটা পার্ট আমরা এখানে অ্যাড করেছি। যে পিডিএফটা অ্যাড করেছি এটা ড্রাইভে আপলোড করে দিব। এই এই পিডিএফ এর মধ্যে আপনার, এটা সম্ভবত 37 পেজের একটা পিডিএফ। এখন খেয়াল করেন, আপনি এতগুলো ভোক্যাব শিখবেন
সেই ভোক্যাবের জন্য যদি আবার আপনি প্রতিটা রুট ওয়ার্ড যদি আবার মুখস্থ করতে চান, সেইটা মুখস্থ করাও তো একটা হেক্টিক ব্যাপার, তাই না? তাহলে কি করবেন? তো এই জন্য যেটা করতে হবে, যে এই যে কমন যেসব রুট আছে সেগুলো আপনি মুখস্থ করে ফেলবেন। যেমন যেমন ধরুন হচ্ছে অ্যাব, অ্যাবস, এগুলোর মিনিং হচ্ছে অ্যাওয়ে ফ্রম। যেমন ধরুন অ্যাবনর্মাল, তার মানে কি? অ্যাওয়ে ফ্রম নর্মাল, মানে নর্মাল না। ওকে, অ্যাবসেন্ট, অ্যাবস্টেইন, অ্যাবস্ট্রাক্ট, সো এরকম। সো যেগুলো আপনার কমন মনে হবে, যেগুলো ওখানকার ওই লিস্টটা পিডিএফটা দিয়ে দিব, সেগুলোর মধ্যে কমন গুলো আগে মেমোরাইজ করে ফেলবেন। ওকে, আর ওই যে ভোক্যাব শেখার সময় যখন যেটা সামনে পড়ে তখন মেমোরাইজ করে ফেলবেন। আর আমাদের নেক্সট ভোক্যাব ক্লাসে আমরা ইন ডিটেইলে এই রুট ওয়ার্ড গুলো নিয়ে কথা বলবো। আমি যতগুলো সম্ভব রুট ওয়ার্ড আপনাদেরকে মেমোরাইজ করে দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা সোফার কি কি দেখলাম? একটা হতে পারে আমাদের হচ্ছে আহ নেমোনিক দিয়ে মনে রাখা, আর একটা হতে পারে ভিজুয়াল মেমোরি, অ্যান্ড আরেকটা দেখলাম আমরা কি রুট ওয়ার্ডের মাধ্যমে মনে রাখা। কারণ ইংলিশের প্রচুর ওয়ার্ড কিন্তু গ্রিক ওয়ার্ড থেকে আসছে এবং ল্যাটিন ওয়ার্ড থেকে আসছে। ওকে, বিশেষ করে আপনার সায়েন্সের ক্ষেত্রে তো এটা আরো বেশি র্যাম্পান্ট। বায়োলজি, কেমিস্ট্রি এগুলোর ক্ষেত্রে কিন্তু প্রচুর ওয়ার্ড হচ্ছে আপনার ল্যাটিন থেকে আনা, ল্যাটিন এবং গ্রিক থেকে আনা। এইবার এসে হচ্ছে রাইটিং অন ইউর ব্রেইন। আপনি একটা ওয়ার্ড শিখলেন, এই ওয়ার্ডটাকে আপনার ব্রেইনের মধ্যে লিখে ফেলতে হবে। যেমন শার্লক, যারা আপনার দেখেছেন শার্লক সিরিজটা, তো শার্লকের কি থাকে, তার ব্রেইনের মধ্যে একটা কি বলে হয়, এটাকে মাইন্ড প্যালেস বলে। তো সে কি করে, সে ইমাজিন করে তার ব্রেইনে একটা প্যালেস, ওই প্যালেসের মধ্যে এক এক জায়গায় তার এক একটা ইনফরমেশন রাখা। হ্যাঁ, তো আপনি ওই জিনিসটাকে, ব্রেইনটাকে এইভাবে বানায় ফেলেন যে ভোক্যাব প্রতিটা ওয়ার্ড আপনার ব্রেইনের মধ্যে ওইটার একটা লিখিত আকারে থাকবে, একটা রিটেন ফর্মে থাকবে, একটা ইমেজ আপনার ব্রেইনের মধ্যে থাকবে, লেখা থাকবে। ওকে, তো এইভাবে আপনি যদি কোনো একটা ওয়ার্ডকে আপনি আপনার ব্রেইনের মধ্যে লিখে ফেলতে পারেন, তাহলে ওইটা মনে থাকবে। অ্যান্ড দেন ফাইনালি ফ্ল্যাশ কার্ড এবং নোটবুক। সো সোফার আমরা যে চারটা টেকনিক দেখলাম, এগুলো ছাড়াও আপনি ফ্ল্যাশ কার্ড ইউজ করতে পারেন, নোটবুক ইউজ করতে পারেন। যেমন ধরুন যে স্টিকি নোটগুলো পাওয়া যায় না, কালারফুল যে স্টিকি নোটগুলো, আপনি ওগুলো ইউজ করতে পারেন। যে ডেইলির ওয়ার্ডগুলো আপনি স্টিকি নোটে লিখে ফেললেন, লিখে আপনি হচ্ছে যেই জিনিসটা আপনার চোখে বারবার পড়ে ওইটার সামনে আপনি স্টিকি নোটটা টানা রাখলেন, লাইক আপনার টেবিলের সামনে, ফ্রিজের সামনে, যেখানে ইচ্ছা রাখেন, আপনার মিররের সামনে রাখেন। সো স্টিকি নোট আপনার জন্য হেল্পফুল হতে পারে। এবার ফ্ল্যাশ কার্ড যে স্টিকি নোটেই বানাইতে হবে এমন না। এরকম ফ্ল্যাশ কার্ড আপনি দারাজে কিনতে পাবেন, যেগুলো হার্ড কপি আর কি, মানে হচ্ছে কি বলে এটাকে, পেপারই বাট একটু হার্ড। হ্যাঁ, হার্ড পেপার, ওগুলো কিনতে পারেন, বা এমনি নর্মাল পেপারই ফ্ল্যাশ কার্ড আকারে কিনতে পারেন। সো ফ্ল্যাশ কার্ড বানাতে পারেন, বাট ফ্ল্যাশ কার্ড ইজ নট ম্যান্ডেটরি, ফ্ল্যাশ কার্ড যে লাগবে এমন না। বাট আমি খুবই হাইলি রেকমেন্ড করি যে নোটবুক রাখা। সো নোটবুক নিয়ে একটু নেক্সট পেজে কথা বলবো, তো ফ্ল্যাশ কার্ড নিয়ে একটু কথা বলে ফেলি। সো ফ্ল্যাশ কার্ড এবং নোটবুক দুইটাই কিন্তু খুবই পাওয়ারফুল টুল। তো ফ্ল্যাশ কার্ড যদি বানান, ফ্ল্যাশ কার্ডে কি কি থাকবে? ফ্ল্যাশ কার্ডের মধ্যে আপনার ওয়ার্ড লেখা থাকবে, উপরের সাইডে শুধু ওয়ার্ড লেখা থাকবে, আর অপোজিট সাইডে গিয়ে মিনিং, সেন্টেন্স, সেন্টেন্স বলতে এক্সাম্পল সেন্টেন্স আর কি, আর সিনোনিম রাখতে পারেন, নাও রাখতে পারেন, এগুলো লেখা থাকবে। সো তাহলে যখন একটা ফ্ল্যাশ কার্ডে আপনার একটা ওয়ার্ড আপনি লেখা দেখলেন, ফ্রন্ট পেজে লেখা যায় বেইট, আপনি এটা লেখা দেখলেন। সো এটা দেখার পর আপনি একটা মিনিং বলেছে, এটার মিনিং হচ্ছে টু রিডিউস, টু সাবসাইড। এবার আপনি এটাকে রোটেট করে দেখবেন, উল্টায় দেখবেন, ফ্লিপ করে দেখবেন যে হ্যাঁ, এটা মিনিংটা আমি যেটা বললাম এটা ঠিক কিনা। ওকে, সো এইভাবে আর কি। সো ফ্ল্যাশ কার্ড চাইলে ইউজ করতে পারেন, বাট ফ্ল্যাশ কার্ড ম্যান্ডেটরি না। বাট নোটবুকটা খুবই আমি হাইলি রেকমেন্ড করি। এখন সেই নোটবুকটা হতে পারে আপনার কোনো একটা ডায়েরির মধ্যে, পেপারের মধ্যে, অথবা হতে পারে আপনার ডিজিটাল কপি। সো আপনার নোটবুকটা হতে পারে আপনার পেপার বেসড অথবা ডিজিটাল ডকুমেন্ট। সো ফার্স্টে পেপার বেসড বলি। পেপার বেসড হচ্ছে আপনার নোট খাতা রাখবেন আলাদা একটা, সেটার মধ্যে আপনি ওয়ার্ড লিখবেন, মিনিং লিখবেন, প্রয়োজন মনে করলে এক্সাম্পল সেন্টেন্স লিখবেন, সিনোনিম লিখবেন। আমি ইন ডিটেইলে একটা এক্সাম্পল দেখাবো একটু পরে গিয়ে ওইটার। বাট ডিজিটাল নোটবুকটা নিয়ে একটু বলে ফেলি। সো ডিজিটাল নোটবুকের একটা ভার্সন আমি আপনাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, একটা এক্সেল ফাইল, যেটার মধ্যে কি থাকবে, আপনার এখানে আপনার ওয়ার্ড লেখা থাকলো, দেন এটার মিনিং। এবার আরেকটা কথা আমি একটু বলি, মিনিং শিখতে গেলে আমাদের একটা টেন্ডেন্সি হচ্ছে আমরা বাংলায় মিনিং শিখতে চাই, বাট আমি খুবই হাইলি ডিসকারেজ করি বাংলায় শেখাটা। আপনি না পারতে বাংলা মিনিং করতে যাবেন না, বাংলা মিনিং এর উপর ডিপেন্ডেন্ট হতে যাবেন না।
আপনার বাংলা মিনিং জানার দরকার নেই, আপনি ইংলিশ টু ইংলিশ মিনিং জানেন। এই যে জিআরইতে যে সেন্টেন্স ইকুইভ্যালেন্স, এটার জন্য আপনার কি জানা দরকার? সিনোনিম জানা দরকার। সো পারলে সিনোনিম মেমোরাইজ করেন, ইংলিশের মানে ইংলিশ টু ইংলিশ শিখবেন। হ্যাঁ, আপনি আপনার নিজের বোঝার সুবিধার্থে বাংলাটাও দেখতে পারেন, বাট এই হ্যাবিট থেকে আস্তে আস্তে বের হয়ে আসবেন। ওকে? ইনফ্যাক্ট আমরা যখন কথাও বলি ইংলিশে, যখন আমরা বাংলাদেশিরা যখন কথাও বলি, আমরা কি করি? মোস্ট অফ দ্য কেস আমরা দেখা যায় বেশিরভাগ মানুষই আমরা ফার্স্টে ওইটাকে বাংলায় ইমাজিন করি, জিনিসটাকে বাংলায় চিন্তা করি, দেন ওইটাকে আমরা ট্রান্সলেট করে ইংলিশে বলি। এই কারণে কিন্তু আমাদের ফ্লুয়েন্সিটা আসে না। সো আপনি যদি ইংলিশে ফ্লুয়েন্ট হতে চান, ইউ হ্যাভ টু থিঙ্ক ইন ইংলিশ। আপনাকে ইংলিশে চিন্তা করতে হবে। এই জন্যই বাংলা থেকে বেরোয় আসতে হবে, মিনিংটা শিখবেন ইংলিশ টু ইংলিশ। সো আপনার নোট খাতায় তাহলে, আপনার সে নোটবুকই হোক বা ডিজিটাল কপি হোক, ওয়ার্ড লিখলেন, ইংলিশ মিনিং লিখলেন, আপনি প্রয়োজন মনে করলে বাংলা মিনিং লিখলেন, দেন ওখানে সিনোনিমও লিখলেন, সিনোনিম, দেন এখানে এক্সাম্পল সেন্টেন্স। ওকে? এটা একটা ডিজিটাল কপি আমি দিয়ে দিব, সেখানে আপনাদের নিজেদের শেখা ওয়ার্ডগুলো আপনারা এভাবে লিখে ফেলবেন। এখন কথা হচ্ছে, বলতে পারেন যে ভাই একটা ওয়ার্ডের জন্য এত এফোর্ট দিব, এত টাইম কোথায়? ঘটনা হচ্ছে আপনার অ্যাটলিস্ট শুরুর দিকে একটু বেশি এফোর্ট দেন, আর বেশি না, জাস্ট 5-6 দিন গেলে বা একটা সপ্তাহ গেলে আস্তে আস্তে এমন হয়ে যাবে যে প্রতিটা ওয়ার্ডের জন্য আপনার এক্সাম্পল সেন্টেন্স আর লেখা লাগতেছে না, এমনিতেই মনে থাকতেছে, জিনিসটা হাতে চলে আসবে। বাট শুরুতে এইটু গুছিয়ে শুরু করেন। ওকে? আর ধরেন এরপরেও যদি আপনার পেইন লাগে, এই ডিজিটাল ডকের মধ্যেই আপনি ওয়ার্ড লিখলেন, ইংলিশ মিনিংটা লিখলেন, বাংলা মিনিং প্রয়োজন মনে করে লিখলেন। ওকে? বা বাংলা লিখলেন না, সিনোনিমটা লিখলেন, বাকি এই দুইটা ধরুন ব্ল্যাঙ্ক রাখলেন, পরে প্রয়োজন মনে করে লিখতে পারবেন, সমস্যা নেই। বা এগুলো যদি কোনো কিছু লিখতে না মন চায়, জাস্ট আপনি ওয়ার্ড লিখলেন, ইংলিশ মিনিংটা লিখলেন, এভাবে আর কি। তো গেল ডিজিটাল ডক। এবার আমরা একটু নোট কপিতে যাই। সো নোট কপিতে যাওয়ার আগে আমরা নোট কপির একটা স্যাম্পল একটু পরে দেখাবো। আমি তাহলে একটা প্রসেস, আমি একদম একটা ওয়ার্ড, নতুন একটা ওয়ার্ড আমরা কিভাবে শিখবো পুরো প্রসেসটা নিয়েই বলি। ধরেন এই যে একটা ওয়ার্ড, আমরা হাই ফ্রিকোয়েন্সি 330 ওয়ার্ডস এখান থেকে আমরা শিখবো। ধরেন অ্যাবেইট এর মিনিংটা আমরা শিখবো। হ্যাঁ, অ্যাবেইট দেখলাম যে অ্যাবেইট এর মিনিং কি? সাবসাইড আর মডারেট আর টু রিডিউস। এখন এরপরে ধরেন সাবসাইড, মডারেট, এটার পর আপনি বুঝতেছেন না, মিনিংটা অত ক্লিয়ার হচ্ছে না। সো তাহলে কি শুরুতে আপনার কাজ হচ্ছে পিক এ ওয়ার্ড ফ্রম দ্য মেইন সোর্স। তাহলে আমাদের ফর নাও আমাদের মেইন সোর্স হচ্ছে জিআরই হাই ফ্রিকোয়েন্সি 330 ওয়ার্ডস। সো আমরা এই ওয়ার্ডটাকে পিক করলাম, দেন গিয়ে আমরা কি করব, এটাকে আমরা গুগল ট্রান্সলেটর অ্যাপে অথবা ডিকশনারি.com এ সার্চ করব। সো এটা টাস্ক আপনাদের মনে রাখেন, ফোনের মধ্যে, সবার ফোনের মধ্যে গুগল ট্রান্সলেটর অ্যাপটা থাকা চাই। গুগল ট্রান্সলেটর অ্যাপটা ইনস্টল করে ফেলবেন। হ্যাঁ, আপনি চাইলে অ্যাপে না গিয়ে ওয়েবে গিয়েও দেখতে পারেন, বাট ওয়েবের ইন্টারফেস হচ্ছে অ্যাপের ইন্টারফেসটা একটু বেটার। এবার ধরুন যে অ্যাবেইট, ওই ওয়ার্ডটাকে আমি গুগল ট্রান্সলেটর অ্যাপের মধ্যে সার্চ করলাম। আপনাদের কারো ফোনে ইনস্টল করে থাকলে এখনই সার্চ করে দেখতে পারেন। সার্চ করে দেখলে আপনি বাংলা মিনিংগুলো দেখবেন না, কারণ গুগল ট্রান্সলেটরে বাংলা মিনিং প্রচুর মিসলিডিং থাকে, ভুলভাল মিনিংও থাকে বাংলা মিনিং, মানে ইংলিশ টু বাংলা। হ্যাঁ, কারেক্টলিও দেয়, কিছু কিছু ক্ষেত্রে ভুল মিনিংও দেয়। সো গুগল ট্রান্সলেটর থেকে আপনি কি করবেন, একটু স্ক্রল করে নিচে গেলেই দেখবেন ওয়ার্ডের ডেফিনিশন আকারে এরকম করে দেয়া আছে। আপনি ওয়ার্ডে এরকম ডেফিনিশন আকারে পাবেন। তাহলে কিছু অ্যাবেইটের মিনিংটা এখানে কি লিখছে, যে অফ সামথিং পারসিভড এজ হস্টাইল, থ্রেটনিং আর নেগেটিভ বিকাম লেস ইন্টেন্স অর ওয়াইড স্প্রেড। এর মানে কি বোঝাচ্ছে, যে কোনো একটা নেগেটিভ কিছু লেস ইন্টেন্স হয়ে যাওয়া, মানে কমে যাওয়া। ওকে? যেমন ধরুন কি, দ্য স্টর্ম সাডেনলি অ্যাবেইটেড, মানে ঝড় উঠেছিল, ঝড়টা সাডেনলি কমে গেল। বা দ্য পেইন অ্যাবেইটেড, আপনার ধরুন ব্যথা পাইছিলেন, এটা সাডেন গ্র্যাজুয়ালি অ্যাবেইটেড। ওকে? তাহলে অ্যাবেইট মানে কি? টু রিডিউস। তাহলে কি করলেন, ওয়ার্ডটাকে পিক করলেন, এরপর আপনি এইদার গুগল ট্রান্সলেটর অ্যাপ অথবা ডিকশনারি.com এ গিয়ে সার্চ করলেন। সার্চ করার পরে আপনি আপনার নোট খাতার মধ্যে এটার মিনিংটা লিখে ফেলবেন। এবার এটা মিনিংটা আগেই লেখার দরকার নেই, একটু পরে আমি আসতেছি এই পয়েন্টে। এবার খুব সুন্দর মতো খেয়াল করেন, এই যে সিনোনিম গুলো আছে, এই সিনোনিম গুলোর মধ্যে একবার চোখ বুলায় ফেলবেন। হ্যাঁ, সবগুলো সিনোনিম আমরা, আপনার লেখার দরকার নাই, সবগুলো মেমোরাইজ করার দরকার নেই, গ্র্যাজুয়ালি আস্তে আস্তে এগুলো মেমোরাইজ হয়ে যাবে। রেমিট, সাবসাইড এগুলো পড়ে পড়ে যাচ্ছে, দেখে ডিমিনিশ, এটা তো আপনার পরিচিত। ডিমিনিশ মানে তো বুঝেন যে গ্র্যাজুয়ালি কমে যাওয়া, ডিক্লাইন, এগুলোর মিনিং তো বুঝেন। তাহলে দেখেন, হয়তো বা আপনি এই ওয়ার্ডের ডেফিনিশন দেখে একটু বুঝতে আপনার সমস্যা হতেও পারে, বাট ওয়েন ইউ কাম টু দিস সিনোনিমস তখন কিন্তু বুঝে যাবেন যে হ্যাঁ, ডিক্রিজ, মডারেট, ডিক্লাইন,
ডুইন্ডল। সো এই জন্য গুগল ট্রান্সলেটর অ্যাপে আপনি একটু স্ক্রল করে নিচে গেলেই কি করবেন, এই জিনিসটা দেখতে পাবেন। আপনারা কি দেখছেন এখন ওই যে এখানে ক্লাসে থাকতে থাকতে কেউ কি দেখতে পারছেন কারো ফোনে ইনস্টল করা ছিল? আচ্ছা, ইনস্টল করে না থাকলে সবাই প্লিজ সবাই গুগল ট্রান্সলেটর অ্যাপটা ইনস্টল করে ফেলবেন। ওকে, গেল। এইবার হচ্ছে চ্যাট জিপিটি ইউজ করবেন। চ্যাট জিপিটি, আগের ক্লাসে বলেছি যে চ্যাট জিপিটি একটা ব্লেসিং। সো ভোক্যাবের ক্ষেত্রে কি প্রম্পট দিতে হবে এটা অনেক আগে প্রম্পট দেয়া, সো কি আর অপটিমাইজ প্রম্পট কি দিতে হবে সেটা আমি বলে দিব। সো প্রম্পটের মধ্যে কি কি জিনিস থাকবে, যে ওকে বলে দিব যে এই চ্যাটের মধ্যে আমি জাস্ট ভোক্যাব শিখবো, ভোক্যাব শিখবো এই চ্যাটের মধ্যে, এবং যেই ওয়ার্ডে আমি দিব ওই ওয়ার্ডের জন্য ওই ওয়ার্ডের মিনিংটা তুমি আমাকে বলবা, ওই ওয়ার্ডের সিনোনিম কয়েকটা বলবা, ওই ওয়ার্ডের তিনটা বা দুইটা এক্সাম্পল সেন্টেন্স আমাকে দিবা। এবং কিছু কিছু ক্ষেত্রে তো এরকমও আছে যে একটা ওয়ার্ডের একাধিক মিনিং থাকতে পারে, রাইট? সেক্ষেত্রে তুমি কি করবা, সেক্ষেত্রে তুমি আমাকে ওই একাধিক মিনিং গুলোও আমাকে মেনশন করবা, এবং সেক্ষেত্রে প্রতিটা মিনিংওয়ালা একটা করে এক্সাম্পল সেন্টেন্স দিবা। সো এই প্রম্পটটা আমি সুন্দর মতো গ্রুপে দিয়ে দিব। সেই প্রম্পটটা আপনারা চ্যাট জিপিটি কে দিলে আলাদা করে চ্যাট ক্রিয়েট হয়ে যাবে। ওই চ্যাটটা আপনারা ইউজ করবেন কিসের জন্য, ভোক্যাব শেখার জন্য। ওকে। আর এই যে দেখেন এই যে নেমোনিক ডিকশনারি যেটা বলেছিলাম, এই যে নেমোনিক ডিকশনারিটা দেখতে এই যেরকম। ওকে। সো তাহলে আমরা কি কি দেখলাম, শুরুতে একটা ওয়ার্ড পিক করলাম, দেন ওইটাকে আমরা হচ্ছে গুগল ট্রান্সলেটর অথবা ডিকশনারি.com-এ সার্চ করলাম। দেন আমরা হচ্ছে ইয়াতে চ্যাট জিপিটিতে অথবা নেমোনিক ডিকশনারিতে সার্চ করলাম। এবার দেখেন এই যে এটার যে প্রম্পটটা দিব ওখানে আমি আরেকটা জিনিসও আমি ইনক্লুড করে দিব, যে তুমি ওই ওয়ার্ডের জন্য আমাকে খুবই ইজিলি মেমোরাইজেবল নেমোনিক আমাকে দিবা। সো আমি যখন এই প্রম্পট আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব, সুন্দর মতো আপনারা চ্যাট জিপিটিকে দিবে, আলাদা একটা চ্যাট ক্রিয়েট করে ফেলবে। তো তখন যেটা হবে যে একটা ওয়ার্ড যখন আপনি তাকে দিলেন, সেই ওয়ার্ডের মিনিং সে বলবে। সেই ওয়ার্ডের যদি একাধিক মিনিং থাকে সেটাও আপনাকে বলবে, মানে কনটেক্সট ওয়াইজ তো অনেক ক্ষেত্রে একাধিক মিনিং থাকে, সেটা আপনাকে বলবে। এবং প্রতিটার জন্য এক্সাম্পল সেন্টেন্স দিবে, এবং হচ্ছে আপনার কি করবে, নেমোনিক দিবে, ওই ওয়ার্ডটাকে মনে রাখার জন্য নেমোনিক আপনাকে দিবে। তখন আপনার শেখাটা অনেক ইজিয়ার হয়ে যাবে। ওকে। তাহলে আমরা সোফার কি দেখলাম, ওয়ার্ডকে পিক করব, গুগল ট্রান্সলেটর অথবা ডিকশনারি.com-এ দেখবো, চ্যাট জিপিটিতে দেখবো, অ্যান্ড দেন ফ্ল্যাশ কার্ড অথবা নোট খাতায় লিখবো। ওকে। সো দেখেন একটা স্যাম্পল নোট নোট কপি এরকম হতে পারে, যে আপনি কি করলেন, একটা ওয়ার্ড নিলেন, নেওয়ার পর এটার মিনিংটাকে লিখে ফেলেন, যে অ্যাবেট মানে কি টু রিডিউস, টু সাবসাইড, টু ডিমিনিশ মানে কমে যাওয়া। ওকে। তাহলে অ্যাবেট মানে টু রিডিউস, টু সাবসাইড, টু ডিমিনিশ। সো আপনি এবার কি করবেন, লিখে ফেলছেন মিনিংটা। এইবার আপনি এইটার এক্সাম্পল সেন্টেন্স লিখে ফেলবেন, যে হিজ অ্যাগনি অ্যাবেটেড উইথ টাইম, সময়ের সাথে সাথে তার অ্যাগনিটা কমে গেল, লিখে ফেললেন। এইবার দেখেন অ্যাবেট কি, এটা এটা হচ্ছে ভার্ব, রাইট? সো আপনি প্রয়োজন মনে করলে, যদি এরকম মনে হয় যে হ্যাঁ এটা তো আমি পরে কনফিউজ হতে পারে যে অ্যাবেট কি আসলে ভার্ব নাকি অ্যাডজেক্টিভ, তাহলে আপনি চাইলে ব্র্যাকেটে এভাবে ভি এটা লিখে ফেলতে পারেন, তার মানে কি বোঝাবে, এটা ভার্ব। এইবার যখন যে ওয়ার্ডটা শিখবেন, চেষ্টা করবেন যে ওইটার অন্য পার্টস অফ স্পিচটাও টুকটাক একটু দেখে ফেলার জন্য। যেমন অ্যাবেট হচ্ছে কি আপনার ভার্ব, এটা নাউন হচ্ছে কি অ্যাবেটমেন্ট, এটা নাউন হচ্ছে কি অ্যাবেটমেন্ট। যেমন ট্যাক্স অ্যাবেটমেন্ট, এটা মানে কি বোঝাবে, ট্যাক্স অ্যাবেটমেন্ট মানে বোঝাবে হচ্ছে ট্যাক্স রিডাকশন। ওকে। তাহলে দেখে ফেললেন, তাহলে এভাবে একটা ওয়ার্ড কিন্তু আমরা নোট করে ফেললাম। এবার ওই যে যেটা বললাম একটু আগে, যে কিছু কিছু ক্ষেত্রে একটা ওয়ার্ডের একাধিক মিনিং থাকতে পারে। যেমন ধরুন হাজবেন্ড্রি, সো এইটার একটা মিনিং হচ্ছে ফার্ম ম্যানেজমেন্ট, আর একটা মিনিং হচ্ছে থ্রিফটলি ম্যানেজমেন্ট অফ রিসোর্সেস। অর্থাৎ আপনার কাছে যে রিসোর্স গুলো আছে সেগুলোকে আপনি থ্রিফটলি অর্থাৎ মিতব্যয়ীভাবে ম্যানেজ করতেছেন, ওই যে যেটাকে আমরা বাংলায় বলি কৃচ্ছ্রতা সাধন। বলে না, ওই যে যখন হচ্ছে আপনার জ্বালানি সংকট হলো তখন সবাইকে, সব অফিস আদালত সব জায়গাতে ডিরেকশন দেওয়া হলো যে হ্যাঁ, বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে, কৃচ্ছ্রতা সাধন করতে হবে, ওইটাই আর কি। So এরকম কোনো ওয়ার্ডের যদি একাধিক মিনিং পান, এভাবে যে ওয়ান টু এরকম করে লিখে ফেলতেন, আরেকটা মিনিং থাকলে কি লিখতেন, থ্রি দিয়ে লিখে ফেলতেন। এবার আপনি প্রয়োজন মনে করলে প্রতিটার জন্য এখানে এক্সাম্পল সেন্টেন্স লিখে ফেলতে পারতেন, যে এটার জন্য একটা এক্সাম্পল সেন্টেন্স লিখে ফেলেন এরকম। আমি কি ক্লিয়ারলি বুঝাইতে পারছি যে নোট কপিতে কি কি থাকতে হবে? জি জি ভাই। ওকে। ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ প্লিজ। আহ, আমরা আসলে ভোক্যাব গুলা মেমোরাইজ করার ক্ষেত্রে পার্টস অফ স্পিচটা কিভাবে কাজে লাগাতে পারি?
পার্টস অফ দেখেন পার্টস অফ স্পিচ হচ্ছে শেখার সময় ওয়ার্ডটা দেখে ফেলবেন। এবং আরেকটা জিনিস আপনারা জানেন কিনা যে অনেক ক্ষেত্রে এরকম হয় যে সেম ওয়ার্ড মানে স্পেলিংও সেম, ওইটাই কিন্তু ডিফারেন্ট পার্টস অফ স্পিচ হতে পারে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ দুইটাই হতে পারে। যেমন ধরুন কথা কথা ওয়াটার, ওয়াটার কি হচ্ছে কোন পার্টস অফ স্পিচ এটা? নাউন। হুম, না, এটা কিন্তু কনটেক্সট আমরা বলতে পারবো না, এটা হচ্ছে একটা ওয়ার্ড। ভার্ব, এটা মানে তখনই ভার্ব আমরা হিসেবে এটাকে ব্যবহার হয় যখন। এটাকে আমরা তখনই বলবো পার্টস অফ স্পিচ যখন এটা একটা সেন্টেন্সে ইউজ হবে। ওকে, সো এটা কিন্তু নাউন হতে পারে, যেমন হচ্ছে ওয়াটার, আই ড্রিঙ্ক ওয়াটার। এটা ভার্ব হতে পারে যে ইউ হ্যাভ টু ওয়াটার ইউর গার্ডেন রেগুলারলি, তখন এটা ভার্ব হয়ে গেল। আবার যদি বলি ওয়াটার বোর্ন ডিজিজ, তখন এটা অ্যাডজেক্টিভ হয়ে গেল। কাজেই এই যে আপনি যখন ওয়ার্ডটা শিখবেন তখন চেষ্টা করবেন পার্সোনালিটিটা দেখে ফেলার জন্য। বাট এইটা নিয়ে একদম ওভারলি অবসেসড হওয়ার দরকার নেই, কারণ এত বেশি টাইম দেওয়াটাও একটু হেক্টিক হয়ে যাবে। ওকে, সেজন্য যতটা সম্ভব আর কি। এইবার হচ্ছে রিভিশন রিভিশন রিভিশন, এটার উপরে কোনো ওষুধ নেই, রিভিশন দিতে হবে, রিভিশন না দিলে ভুলে যাবেন। অনেকে ফ্রাস্ট্রেটেড হয়ে যান, হ্যাঁ কালকে 10টা ওয়ার্ড শিখলাম আজকে 3টা মনে নাই, দূর কি ওয়ার্ড শিখবো, আমার দ্বারা হবে না। ভাইয়া আর সরি, দেখেন আরেকটা বললাম। হ্যাঁ, হ্যাঁ প্লিজ। মানে ওই যে আগে মনে আছে আপনার স্পেলিং বি হতো, স্পেলিং হ্যাঁ, বি। হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ, হ্যাঁ, ওখানে আমি আগে দেখতাম, আমি এটা এখনো বুঝি না, যে কোনো যখন একটা সাপোজ একটা ওয়ার্ড যখন বলে, তো ওখানে ওরা জিজ্ঞাসা করে যে কোন পার্টস অফ স্পিচ, মানে যারা পার্টিসিপেন্ট বা কন্টেস্টেন্ট যারা থাকে, হ্যাঁ। পার্টস অফ স্পিচ দিয়ে স্পেলিংও কিভাবে বের করা যায় আর কি, এটাও একটু মানে আমার কাছে এখনো ওভারওয়েলমিং লাগতে পারে। যেমন ধরেন যেমন ধরেন পার্টস অফ স্পিচ দিয়ে বের করা যায়, যেমন ধরেন কথা কথা যদি নাউন বলা হয়, যেমন আমরা যদি নাউনের ক্ষেত্রে কি, যেমন আমরা যদি TION যদি থাকে লাস্টে, সেক্ষেত্রে এটা কি ইউজুয়ালি নাউন হয় না? রাইট। তারপরে SION এটা হলে নাউন হয় না? সো এরকম ভাবে আর কি, ওইরকম। সো যেটা বলছিলাম রিভিশন দিতে হবে, রিভিশন রিভিশন রিভিশন। ডেইলি নতুন ওয়ার্ড শেখার আগে আগের দিনের ওয়ার্ডগুলো রিভিশন দিয়ে ফেলবে। ঠিক আছে, এটা নিয়ে একটু রিভিশনে একটু ইন ডিটেলে একটু পরে গিয়ে বলবো। তাহলে আমরা 5টা মেথড কিন্তু দেখে ফেললাম। সো এগুলো দেখে পড়ে ফেলবে। এবার আমরা যে আমরা যে ভোকাব শেখা শুরু করব, আমরা শুরুতেই জিআরই হাই ফ্রিকোয়েন্সি 333 ওয়ার্ডস দিয়ে শুরু করব। সো এই 333 ওয়ার্ডস সব লিস্টের জন্য সেম, যারাই প্রকাশ করবে না কেন সেম ওয়ার্ডগুলো থাকে, দু একটা এদিক সেদিক হতে পারে। সো আমাদের যে যে লিস্টটা এটা সম্ভবত কাদের জন্য এটার একটা অ্যাপও ছিল? আছে ভাইয়া, ওই যে প্লে স্টোরে হ্যাঁ, বাংলা এবং ইয়ে মিলে একটা হ্যাঁ, হচ্ছে যে ব্যালেন্সের 330 ওয়ার্ডসের একটা হ্যাঁ, অ্যাপও আছে। হ্যাঁ। সো এটা হচ্ছে আপনার অন্য যে কোনো লিস্ট থেকে দেখতে পারেন, আপনি ওই অ্যাপ থেকে ইউজ করতে পারেন। ইভেন অনেক ওয়েবসাইটও আছে যেখানে হচ্ছে এগুলো আপনার হচ্ছে পার্সোনালাইজ করে যে কোনটা কোনটা শেখা হলো ওগুলো আলাদা করে রাখা, এরকম করে করা যায়। বাট আমরা যেটা করেছি গ্রাডিফাই থেকে আমরা একটা PDF বানিয়েছি 332 ওয়ার্ডসের, প্রতিটারই হচ্ছে মিনিং ওয়ার্ড মিনিং, তারপরে হচ্ছে বাংলা মিনিং, এক্সাম্পল সেন্টেন্স দেওয়া আছে। সো এখান থেকে শুরু করতে পারেন, অন্য কোনো সোর্স থেকে পড়তে পারেন। ডেইলি আমাদের 10টা করে দিয়ে আমরা শুরু করবো, দেন আস্তে 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 গিয়ে আমরা হচ্ছে স্পিড আপ করবো। ওকে, আর আজকে আমরা আমাদের ক্লাস শেষে আপনারা একটু 5 মিনিট এক্সট্রা টাইম দিবেন আমাকে, ওই 5 মিনিটে আমরা 20টা ওয়ার্ড আপনাকে আমি একটু বলে দিব, দেখবেন যে তখন একটু মেমোরাইজ করা সুবিধা হবে। ফার্স্ট 20 ওয়ার্ড দিয়ে দিব, আজকে 10টা আর আগামীকালকে 10টা। সো এইবার আসি ভোক্যাব যদি আপনি রিটেন করতে চান। দেখেন ওই যে বলে না, এরকম একটা কথা আছে না যে স্বাধীনতা অর্জন করার চেয়ে রক্ষা করাটা বেশি কঠিন। সিমিলারলি ভোক্যাব শেখার চেয়েও ভোক্যাব রিটেন করাটা আরো বেশি টাফ। কারণ আপনি ভোক্যাব প্র্যাকটিস, কারণ এই যে জিআরই যে ভোকাবুলারি, এগুলো তো আমরা রেগুলার ইউজে তো আমরা এগুলো দেখি না। আমাদের যে ডেইলি কনভারসেশন বলেন বা নিউজ পেপার বলেন, ওগুলোতে ইউজুয়ালি ওই ওয়ার্ডগুলো আমরা রেগুলার দেখি না, সো ভুলে যাই। তাহলে মনে রাখবেন কিভাবে? সো রিটেনশন করার জন্য, রিটেনশন রেট ভালো রাখার জন্য সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে কি ভোক্যাব মাউন্টেন অ্যাপ্রোচ। ভোক্যাব মাউন্টেন অ্যাপ্রোচটা কি? ধরেন আজকে ডে ওয়ান আজকে আমরা ভোক্যাব শেখা শুরু করছি। আজকে আমরা 10টা ওয়ার্ড শিখে ফেললাম। এবার আমরা যখন ডে 2-তে যাব, তখন আমরা কি করতে হবে, এই 10টা ওয়ার্ড আগে আমরা রিভিশন দিয়ে ফেলবো, দেন আরো 10টা নতুন ওয়ার্ড আমরা পড়বো। ডে 3-তে গিয়ে কি হবে, ডে 3-তে গিয়ে হচ্ছে আমরা আগের যে 10টা 10টা 20টা হয়েছিল ওগুলো আমরা দেখে ফেলবো, দেন হচ্ছে আরো 10টা নিব। তাহলে দেখুন তো এরকম করে একটা মাউন্টেনের মতো হয়ে যাচ্ছে না? ফার্স্ট ডেতে 10টা, তারপর হচ্ছে আপনার 10টা 10টা এরকম করে। সো এটাকে বলে ভোকাব মাউন্টেন। এখন এটা করলে এটার ফজিলতটা কি? দেখেন আপনি প্রথম দিন যে ওয়ার্ডগুলো শিখছিলেন, যে 10টা ওয়ার্ড আপনি শিখলেন, বলেন তো আপনি যখন 15th ডেতে থাকবেন
তখন ওই 10টা ওয়ার্ড কতবার রিভিশন দেওয়া হয়ে গেছে, কতদিন টানা রিভিশন দেওয়া হয়ে গেছে? 15 বার। 15 বার হয়ে গেছে। তাহলে এই ওয়ার্ডগুলোকে যদি আপনি টানা 15 দিন রিভিশন দিয়ে ফেলেন, এগুলো কি আর আপনি ভুলে যাবেন? যাবেন। এই জন্য এটা এত বেশি ইম্পর্টেন্ট। এখন বলতে পারেন যে তবে ভাই, ভাইয়া আহ, এইটা, হ্যাঁ এটা মানে গ্রেগের অ্যাপ্রোচ, গ্রেগের হ্যাঁ দিছিল হ্যাঁ তো, আমি জানি কিন্তু জানি, আমি ভাইয়া এটা বলতেছি। আসলে হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে যে মানে গ্রেগের গুলো তো ছিল গ্রুপ করা, 30 ওয়ার্ডস একটা গ্রুপ। সো হুম হুম। মানে এটা আসলে খুবই কি বলবো যে একটা মানে কি হয়, ডিমান্ডিং হয় আর কি আসলে। মানে আমাদের হাতে তো ওই পরিমাণ টাইম নেই, ফুল টাইম হ্যাঁ জব। ওটা, হ্যাঁ ওই পয়েন্টটা আসতেছে। আই গট ইউর পয়েন্ট, আমি আসতেছি। হ্যাঁ শুনেন, এখন এটা যেটা ভাই যেটা বলছিলেন যে আমার তো তাহলে এত তো টাইম নেই, তাহলে কিভাবে করবো? দেখেন, আপনার যখন ওয়ার্ডগুলো, এই যে 10টা ওয়ার্ড শেখা হয়ে গেছে না, 10টা ওয়ার্ড যদি আপনার শেখা হয়ে থাকে, এগুলো রিভাইজ দিতে আপনার টাইম লাগে 2 মিনিট। এইবার ফার্স্ট ডেতে আপনি এইগুলোর মধ্যে হয়তো বা 3টা ওয়ার্ড আপনি ভুলে যেতে পারেন, তাহলে ওই ওই 3টা ওয়ার্ডের পেছনে আপনার ম্যাক্সিমাম 10 মিনিট টাইম দেওয়া লাগবে। বাট ওই 10 মিনিট কিন্তু আপনার ওই যে নতুন করে টাইম দেওয়া লাগতেছে না, জাস্ট আপনি চোখ বুলাইলেই হবে। ওকে, সো রিভিশন দিতে টাইম লাগে না। যেমন আপনি যদি আমাকে বলেন, আমি গ্রেগমেটের যে 1020 ওয়ার্ডস আছে, এগুলো আমি 1 ঘন্টার মধ্যে রিভিশন দিয়ে ফেলতে পারবো, আরো কমও লাগতে পারে মনে হয়। ওকে, রিভিশন দিতে অত টাইম লাগে না, শিখতে টাইম লাগে, রিভিশন দিতে টাইম লাগে না। এইবার ভাইয়া যেটা বললেন যে আমার তো অফিস আছে, আমি তাহলে কখন কি করবো? তো আপনার যেহেতু অফিস আছে, আপনি ধরেন আজকে 10টা ওয়ার্ড শিখলেন, কালকে আপনি সকালে অফিসে যাওয়ার আগে আগেই যেটা করে ফেলবেন, নতুন 10টা ওয়ার্ড ওই যে যা যা করে নোট করা দরকার নোট করে ফেলছেন। এইবার সেটা হতে পারে ডিজিটাল নোট, সেটা হতে পারে হার্ড কপিতে নোট। হার্ড কপিতেও যদি নোট করে থাকেন, ছবি তুলে ফেলবেন, আপনি ছবি তুলে ফেলছেন। ওকে, এইবার আপনি যখন অফিসে যাচ্ছেন, অফিসের গাড়িতে বসে আপনি কি করবেন? অফিসের গাড়িতে বসে আপনি আপনি অফিসের গাড়িতে বসে ওখানে আগের দিনের ওয়ার্ডগুলো আগে রিভিশন দিয়ে ফেলবেন, আগের 10টা। দেন ওই যে নতুন যে 10টা ওয়ার্ড আপনি নোট করে ফেলছেন, ওগুলো আপনি অফিসে যাওয়ার সময় 5টা শিখলেন, 5 না পারলে ধরলাম আপনি 3টাই শিখলেন ধরলাম। এবার লাঞ্চ টাইমের সময় আপনি আরো 2টা ওয়ার্ড শিখে ফেলছেন। অ্যান্ড অফিসে আপনি যত যাই বলেন, যত প্রেশারেই থাকুক অফিসে, ফাঁকা ফুকা একটু একটু টাইম থাকে, তো তখন একটু ঢুমেরে একটু করে ফোনটা বের করে বাই করলে হালকা করে একটু দেখলেন, একটু চোখ বুলালেও তো রিভিশন হয়ে যায়। তো এইভাবে আপনি অফিসে থাকতে থাকতে দেখা যাবে আপনার 5-6টা, ইভেন ট্রাই করলে 10টা 12টা মেমোরাইজ করা সম্ভব। তারপরে যখন আসলে অফিস থেকে ব্যাক করতেছেন, তখন আপনি ভোকাবগুলো আপনি রিভিশন দিবেন। ওকে, তারপরে ধরুন আপনি লাঞ্চের পরে একটু রেস্ট নিচ্ছেন, তখন ভোকাব রিভিশন দিবেন। ভোকাব শেখার জন্য এখন আপনাকে অ্যাক্টিভ লার্নিংও হতে হবে, অ্যাক্টিভলিও আপনি শিখবেন, আপনি প্যাসিভলিও আপনি শিখবেন। ওকে, প্যাসিভলিও আপনি শিখবেন। প্যাসিভলি মানে কি? অ্যাক্টিভলি তো আপনার একটা ডেডিকেটেড স্টাডি টাইম থাকবেই। প্যাসিভলি মানে আপনি ধরুন ভাত খাচ্ছেন, বা আপনি শাওয়ার নিতে যাচ্ছেন, আপনি 2টা ওয়ার্ড মাথায় করে নিয়ে যান। আমি এটা করতাম, কারণ এত এত ওয়ার্ড অল্প টাইমের মধ্যে মেমোরাইজ করে যথেষ্ট হেক্টিক ছিল। সো 2টা ওয়ার্ড, যে হ্যাঁ এই 2টা ওয়ার্ড আমি চিন্তা করতে থাকবো, সো ব্রেনের মধ্যে এটা প্রসেসিং চলতে থাকবে যে হ্যাঁ এটার মিনিং এটা, এটার মিনিং এটা। বা ধরেন কথার কথা, আমি হচ্ছে কোথাও যাচ্ছি, হ্যাঁ, তো আমি কি করছি, যাওয়ার আগে আমি যখন আমি বাসার নিচেই জাস্ট দোকানে যাচ্ছি, আমি তখনও একটা ওয়ার্ড বা 2টা ওয়ার্ড, নিউ ওয়ার্ড আমি দেখে যেতাম, ওটা আমি চিন্তা করতে থাকতাম। তো এখন আপনার ভোক্যাব শেখার জন্য ডেডিকেটেড স্টাডি টাইম তো থাকবেই, বাট ভোক্যাব শেখাটা আপনার 24/7 অলওয়েজ চলবেই। ভোক্যাবটা আপনার চলতেই থাকবে, এটা একটা চলমান প্রক্রিয়া। নেক্সট ফিউ মান্থস আপনার ভোক্যাবের ব্যাপারে আপনি একদম ডেডিকেটেড, সব সময় ভোক্যাব আপনার শেখা হতেই থাকবে। ওকে, আমি কি ক্লিয়ার, কি আমি কি বুঝাইতে পারছি? সবাই, কার কোনো প্রশ্ন? না ভাইয়া, ঠিক আছে। ওকে, ওকে। এইবার আসি হচ্ছে প্র্যাকটিস র্যান্ডমলি। আপনি উইকে একদিন একটু র্যান্ডমলি প্র্যাকটিস করবেন। উইকে একদিন একটু র্যান্ডমলি প্র্যাকটিস করবেন। র্যান্ডমলি মানে কি বোঝাচ্ছি? দেখেন, আমাদের ব্রেন কিন্তু হচ্ছে প্যাটার্ন খুঁজে, যে কোনো কিছুকে মেমোরাইজ করার ক্ষেত্রে প্যাটার্ন খুঁজে। হ্যাঁ, যেমন ধরুন আপনি যে এই ফিগারটার দিকেও তাকাইলে, কিছুক্ষণ তাকাই থাকলে আপনি একটা প্যাটার্ন খুঁজে পাবেন। সো প্যাটার্ন দিয়ে কিন্তু মেমোরাইজ করাটা ইজি। সো কোনো ব্রেনটা এমন, আপনি যে ভোকাবুলারিকে সিরিয়ালি শিখতেছেন, সো এমনও হতে পারে যে হ্যাঁ এই ওয়ার্ডের পরে মানে অ্যাবেইটের পরে অ্যাবেশ আছে, সো ওই সেন্সে এটা অটোমেটিক্যালি মনে থেকে এরকম হতে পারে। বাট আপনাকে হুট করে যদি অ্যাবেশের মিনিংটা জিজ্ঞেস করা হয়, তখন আপনি বলতে পারেন। সো এরকম কখনো কখনো র্যান্ডম বায়াস, মানে সরি, যে ইয়া চলে কি বলে এটাকে, প্যাটার্ন বায়াস চলে আসতে পারে, যে প্যাটার্নের কারণে মনে থাকতেছে। এই জন্য উইকলি অ্যাটলিস্ট একদিন, যেদিন আপনি সব ওয়ার্ড রিভিশন তো দিবেনই,
ওই দিন একটু র্যান্ডমলিও প্র্যাকটিস করবেন, যে হ্যাঁ আমি দেখি একটু র্যান্ডমলি মাঝখান থেকে গিয়ে আমি দেখবো যেটা মিনিং আমি জানি কিনা। এই ক্ষেত্রে একটু সুবিধাটা পাবেন আপনি যদি ডিজিটাল নোট করেন, ওই যে আপনার এক্সেল ফাইলের মধ্যে যদি নোট করেন, ওখানে আপনি শাফল করে নিতে পারবেন ওয়ার্ডগুলোকে। ওকে, সো র্যান্ডমলি প্র্যাকটিস করাটাও ইম্পর্টেন্ট। এইবার আসি হচ্ছে রিডিং অ্যান্ড রাইটিং হ্যাবিট। সো আপনি ওয়ার্ডগুলোকে রিটেনশন করার ক্ষেত্রে রিডিং হ্যাবিটটা ইম্পর্টেন্ট। আপনি যখন আপনি যখন রিডিং হ্যাবিট গ্রো করবেন, আপনি ধরুন নিউজ পেপার, ওই যে আপনি যে স্ট্যান্ডার্ড যে রিসোর্স গুলোর কথা বলেছিলাম ক্লাসে, যে আপনার নিউ ইয়র্ক টাইমস, তারপর হচ্ছে দ্য গার্ডিয়ান, তারপর হচ্ছে আপনার দ্য সায়েন্টিফিক আমেরিকান, তো এইসব নিউজ পেপার বা জার্নাল যেগুলো আছে, ওগুলো থেকে যদি পড়েন তখন দেখবেন এই জিআরই ওয়ার্ডগুলো ওখানে আপনি পাচ্ছেন। বাংলাদেশি নিউজ পেপারে অত পাবেন না, ওই জিআরই স্ট্যান্ডার্ড যে রিসোর্স গুলো ওখানে পাবেন। তখন দেখবেন মনে থাকতেছে, যেমন যাদের আপনাদের মধ্যে যাদের বুক রিডিং এর হ্যাবিট আছে, সো জিআরই রিচ বুকগুলো পড়লে ওখানে কিন্তু আপনি যখন দেখবেন যে হ্যাঁ হ্যাঁ এই ওয়ার্ডটা তো আমি ওখানে দেখেছিলাম, তখন দেখবেন যে আপনার মনে থাকতেছে। সো এই জন্য আপনার রিডিং হ্যাবিটটা আপনাকে হেল্প করবে। অ্যান্ড হচ্ছে রাইটিং হ্যাবিট ডেফিনেটলি। আপনি যখন লিখতে যাবেন তখন আপনি চেষ্টা করবেন যে আপনি যে নতুন ওয়ার্ডটা লিখলেন, শিখছেন, ওইটা আপনি ইউজ করবেন। যেমন ধরুন ফেসবুকে আপনি যে পোস্ট দিবেন, আপনি ট্রাই করেন যে আপনি যে থিওরি ওয়ার্ড ইউজ করছেন শিখছেন, ওগুলোর মধ্যে দু একটা ইউজ করার জন্য। ওকে, সো এইভাবে আমরা রিডিং এবং রাইটিং এর মাধ্যমেও কিন্তু আমাদের রিটেনশন রেটটা বাড়াতে পারি। সো ভোক্যাব নিয়ে বলা হয়ে গেছে, এবার ইডিয়ম নিয়ে আমি খুবই শর্ট একটু বলবো। সো ইডিয়ম কি? ইডিয়ম আর ফ্রেজ অনেকে মনে করে এরা মনে হয় সেম, বাট অ্যাকচুয়ালি দে আর নট দ্য সেম। মানে সেম হলে একটু ডিফারেন্স। ফ্রেজের ব্যাপারটা বলি, ফ্রেজ হচ্ছে স্মল গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ওয়ার্ক টুগেদার বাট ডু নট ফর্ম আ কমপ্লিট সেন্টেন্স। বেসিক্যালি হচ্ছে একটা স্মল গ্রুপ অফ ওয়ার্ডস, তারা আপনার একটা সিঙ্গেল ওয়ার্ডের মতোই কাজ করে। মানে ইন দ্য মর্নিং মানে সকালে, মানে এরা সবসময় একসাথে বসতেছে, ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, এরকম। এটা হচ্ছে ফ্রেজ। ওকে, ফ্রেজ বিভিন্ন রকমের হতে পারে, নাউন ফ্রেজ, প্রেপোজিশনাল ফ্রেজ, এগুলো নিয়ে আমরা ইন ডিটেইলে গ্রামার ক্লাসে দেখবো। সো আমাদের আজকে কনসার্ন হচ্ছে ইডিয়ম। ইডিয়ম জিনিসটা কি? ইডিয়মও ফ্রেজের মতোই গ্রুপ অফ ওয়ার্ডস, আর ডিফারেন্সটা হচ্ছে ফ্রেজের ক্ষেত্রে মিনিংটা চেঞ্জ হয় না, মিনিংটা ওই যে আপনার ওয়ার্ডের মিনিং গুলোই থাকে, যে ইন দ্য মর্নিং মানে সকালে। বাট ইডিয়মের ক্ষেত্রে যেটা হয়, আপনার লিটারাল মিনিংটা থাকে না, অর্থাৎ যে ওয়ার্ডের মিনিংটা থাকে না। যেমন কিক দ্য বাকেট, এটা মানে এটা যদি আমি ওয়ার্ডের মিনিংয়ে, তাহলে কি আসে? বালতিতে লাথি মারা। বাট এটার মিনিংটা হচ্ছে গিয়ে টু ডাই। সো এইগুলোকেই বলা হয় হচ্ছে আপনার ইডিয়ম। ওকে, এগুলোকেই বলা হয় ইডিয়ম, যেটাকে আমরা কি বলতাম, বাংলায় কি বলি আমরা? বাগধারা বলি মনে হয় আমরা, না? হ্যাঁ, বাগধারা। সো এই হচ্ছে ইডিয়ম। তো জিআরইর জন্য তো ইডিয়মটা আসলে লাগে না, বাট আইবিএমবি অ্যাডমিশন টেস্টে সামটাইমস আসে, সো অবশ্যই পড়তে হবে। আর জব এক্সামগুলোর জন্য ইম্পর্টেন্ট। সো ইডিয়মগুলো কোত্থেকে পড়বেন? ইডিয়মগুলো পড়বেন হচ্ছে, আমি একটা আমি একটা পিডিএফ, দুইটা পিডিএফ দিব। ফার্স্টে যেটা, এটা হচ্ছে কমন আমেরিকান ইডিয়মস এর একটা পিডিএফ। ওইটাতে খুবই অল্প সংখ্যক আছে, ম্যাক্সিমাম হয়তো বা আপনার কয়টা হবে, 100টাও হবে না, মানে 50-60টার মতো হতে পারে। ওগুলো হচ্ছে সবচেয়ে কমন, যে কোনো এক্সামের জন্য সবচেয়ে কমন। ওগুলো আগে পড়ে ফেলবেন। দেন হচ্ছে যে আপনার আরো বড় যে লিস্টটা দেবে ওইখান থেকে পড়বেন। এবার ইডিয়ম গুলো আপনি মনে রাখবেন কিভাবে? মানে কিক দা বাকেট, এটা তো মনে থাকার কথা না। সো ইডিয়ম গুলো মনে রাখার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে মনে রাখা যায়। যেমন ধরুন ভিজুয়ালাইজ করা। যেমন ধরেন আপনার ক্যাট অ্যান্ড ডগ লাইফ। সো ক্যাট অ্যান্ড ডগ লাইফ মানে কি? টু লিড এ লাইফ ফুল অফ কোয়ারেলস। এখন এটা মনে রাখবেন কিভাবে? আপনার খেয়াল করে থাকবেন যে বিড়াল আর কুকুর যখন, এরা এরা অনেকটা রাইভালের মতো। মোস্ট অফ দ্য কেস দেখা গেছে যে একটা একটাকে অ্যাটাক করে বা একটু অ্যাগ্রেসিভ থাকে। হ্যাঁ, তাহলে ক্যাট অ্যান্ড ডগ লাইফ মানে কি? আ লাইফ ফুল অফ কোয়ারেলস। ওকে, গেল। তারপর হচ্ছে আপনার এই যে এরকম করে ভিজুয়ালাইজ করে, যে আউট অফ দ্য ফ্রাইং প্যান ইনটু দ্য ফায়ার। তাহলে দেখেন, আপনি ইমাজিন করেন কেউ একজন, সে সে ফিল করতেছিল যে একটা ফ্রাইং প্যানের মধ্যে আছে, এমন যন্ত্রণা যন্ত্রণা হচ্ছিল। এখন সেখান থেকে যদি সে ফায়ারের মধ্যে যায়, তার মানে কি সে একটা ব্যাড সিচুয়েশন থেকে আরেকটা ওয়ার্স সিচুয়েশনে গেল। ওকে, সেইভাবে কিন্তু ভিজুয়ালাইজ করে মেমোরাইজ করতে পারবেন। এখন ঘটনা হচ্ছে এই ভিজুয়ালাইজটা কিভাবে করবেন? আপনি ফ্রেজটাকে গুগলে সার্চ করলেই দেখবেন, বেশিরভাগ ক্ষেত্রে ইডিয়মটাকে গুগলে সার্চ করলেই বেশিরভাগ ইডিয়মের ক্ষেত্রেই আপনি এরকম ভিজুয়াল ইমেজ আপনি পেয়ে যাবেন। ওকে, সো এই ছিল ভোক্যাব রিলেটেড কথাবার্তা।
এখন আমরা আমাদের ক্লাস শেষ করে আমি একটু কিউএনএ নিব, আপনাদের কথা শুনবো, দেন হচ্ছে আমরা একটু আমাকে একটু 5টা মিনিট টাইম দিবেন। আর কেউ যদি চলে, ওটা অপশনাল, কেউ যদি মনে করেন যে না আমি শিখে নিব, শিখে নিতে পারবেন। তাহলে আপনাদের হোমওয়ার্ক থাকবে, আজকে 10টা ওয়ার্ড শিখবেন। এখন বলতে পারেন যে ভাই আজকে তো টাইম নাই, এরপরেও শিখে ফেলবেন, কারণ আজকে কালকে কম্পেনসেট করে ফেলবেন আর কি। সো আজকে আর কালকে মিলিয়ে আমি 20টা ওয়ার্ড শেষ করা চাই। 20টা ওয়ার্ড অবশ্যই অবশ্যই শেষ করতে হবে। জিআরই হাই ফ্রিকোয়েন্সি 330 ওয়ার্ডস এর প্রথম 20টা ওয়ার্ড, এবং এই 20টা ওয়ার্ডের একদম নেক্সট ক্লাসের শুরুতেই আমরা ভার্বাল একটা কুইজ দেবো, এবং হচ্ছে মুখে মুখে কুইজ আর কি। হ্যাঁ, সো কিভাবে মুখে মুখে কুইজটা কিভাবে কাজ করবে, ওয়ার্ডগুলোর লিস্ট নিয়ে আমি হাজির হবো, ওটা মিনিং বলা থাকবে না, আপনাদেরকে ধরবো যেটা মিনিং বলে। ওকে, আর এমনিতে হচ্ছে রিটেন কুইজ তো হবে, এমসিকিউ কুইজ কুইজ হবে, বাট ওই দু একটা ক্লাস হওয়ার পরে, কারণ 10টা ওয়ার্ডের মধ্যে আর কি কুইজ নেবে, তাই না? সো তাহলে আপনাদের নেক্সট ক্লাসে কিন্তু যে কয়টা ওয়ার্ড শেষ হয় ওগুলোর উপরে কিন্তু ভার্বাল কুইজ থাকবে। সো আপনারা তাহলে প্লিজ এই ভোক্যাব শেখার ক্ষেত্রে অলসতা করবেন না, কনসিস্টেন্ট থাকবেন। যদি একবার খালি একটু বেশি না, 3-4 দিন যদি আপনি ভোক্যাব পড়াটা গ্যাপ দেন, 3 দিনে আপনার বা 4 দিনে আপনার 40টা ওয়ার্ড গ্যাপ পড়ে যাবে, তখন আপনি এই যে ডিফল্টার হয়ে যাবেন, তখন দেখবেন যে আপনি পিছিয়ে পড়ে গেছেন, তখন কিন্তু আপনি যে আমাদের ফ্লোর সাথে আগাইতে পারবেন না। সো প্লিজ ভোক্যাবের ক্ষেত্রে কোনো রকম ভাই আপনি এক্সকিউজ তো যে চলবে না। 333 বলতে যে, জি ভাইয়া 330 বলতে যে আপনি ব্যালেন্সের 330 বলতে বুঝাচ্ছেন, ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ, হ্যাঁ, ওই ব্যারন্সের ওইটাই, ইভেন আমরা গ্র্যাডিফায়ার যেটা বানাইছি ওইটা ব্যারন্সের ওই ওয়ার্ডগুলো নিয়ে আমরা বাংলা মিনিং টেনিং এক্সাম্পল সেন্টেন্স ওগুলো একটা আমাদের মতো করে ইজি গুলো ইউজ করছি এই আর কি, বা কিছু কিছু ক্ষেত্রে মিনিংটা একটু ইজি করে লিখছি এই আর কি। সো এগুলো শিখে ফেলবেন, এগুলো হচ্ছে আপনাদের কাজ। ওকে, প্লিজ কোনো এক্সকিউজ দিয়েন না। কালকে ধরেন কথা কথা আপনার ফ্রেন্ডের বিয়ে আছে, আমি বললো যে ভাই কালকে শিখতে পারবেন না, আপনাকে শিখতে হবে, টাইম বের করতে হবে। সো ভোক্যাবের ক্ষেত্রে কোনো এক্সকিউজ চলবে না, রিডিং হ্যাবিটের ক্ষেত্রে কোনো এক্সকিউজ চলবে না। ওকে, কারণ এই দুইটা জিনিস ভাই টাইম লাগে। আপনি যদি আমাকে বলেন যে ভাই আমি আপনারে ডেইলি আপনি 10 ঘন্টা করে টাইম দিতে পারবো, আপনি আমাকে 1 ঘন্টা, 1 সপ্তাহের মধ্যে আপনি আমাকে জিআরইতে একটা ভালো স্কোর পাওয়ার মতো প্রিপারেশন নেওয়া দেন, আমি পারবো না, সম্ভবই না, এটা সম্ভবই না। কারণ ভোক্যাব শেখা অ্যান্ড রিডিং কম্প্রিহেনশনে ভালো করা, ইট টেক্স টাইম, এটার জন্য টাইম লাগে, এইটার জন্য টাইম ছাড়া সম্ভবই না। এই জন্য প্লিজ এই দুটা বিষয় অ্যাটলিস্ট কনসিস্টেন্সি মাস্ট, কোনো রকম এক্সকিউজ নিয়ে হাজির হবেন না। ওকে, আর একটু ডেডিকেটেড হবেন, আর জিনিসটাকে একটু মজা হিসেবে নেন, একটু ডেডিকেটেডলি পড়েন। হ্যাঁ, সো আমাদের ডিসকাশন এই পর্যন্তই। আমি এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে নিব, দেন আমি রেকর্ডিংটা অফ করে আমি আপনাদেরকে একটু ওই যে ভোকাবুলার একটু বলে দিব আর কি। ওয়ার্ড লিস্টটা কিভাবে পাবো? ওয়ার্ড লিস্টটা ড্রাইভে, গুগল ড্রাইভে সবকিছু আমাদের সব রিসোর্সই ড্রাইভে থাকবে। আর হাই ফ্রিকোয়েন্সির এই পিডিএফটা আমাদের এটা সবার জন্য ওপেন। সো কেউ যদি ধরেন কারোর সাথে শেয়ার করতে চায় করতে পারবেন, আমাদের পেজেও ওই লিস্টটা দেওয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারবেন। আর আমাদের কোর্সে যারা আছে, আপনার যারা আছেন আপনারা তো ড্রাইভেই পাবেন। কারো কোনো প্রশ্ন প্রশ্ন করেন, বা আপনারা যদি ভোক্যাব শিখতে গিয়ে কোনো প্রবলেম ফেস করেন সেটাও বলতে পারেন। ভাই ইয়েটা যেটা ভোকাবের ক্ষেত্রে দেখলাম আর কি, সেটা হচ্ছে যে জিএর ভোক্যাব এবং হচ্ছে যে আইবি এর যে ভোক্যাবের মানে আসার প্যাটার্নের মধ্যে তো কিছুটা হচ্ছে গিয়ে যে ডিফারেন্স আর কি। কারণ ওই যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তারপর আপনি যেগুলো দেখাইছেন আর কি, হ্যাঁ, হ্যাঁ, এগুলো হ্যাঁ, তো মনে হয় যে মানে মানে এক্সট্রা হচ্ছে গিয়ে যে আইবি এর জন্য মানে সেট অফ হ্যাঁ, প্রিপারেশন হ্যাঁ, লাগবে আর কি, ওটার জন্য এক্সট্রা এফোর্ট লাগবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এগুলোর জন্য কিন্তু আমাদের ডেডিকেটেড ক্লাস থাকবে। আজকে জাস্ট পরিচিত করে দিলাম যে কেন আমার ভোকাবটা ইম্পর্টেন্ট, এগুলোর জন্য এক্সট্রা ক্লাস আছে। আর আপনারা তো বুঝে গেছেন যে আইবি এর যে ভোকাব বেসড কোয়েশ্চেন্স, ওগুলো কিন্তু টাফ না, ওগুলো জাস্ট হচ্ছে আপনার ভোকাব জানা থাকলে এমনি পারা যায়। আপনার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ওগুলোতে এমনিতেই পারা যাবে। সো কাজে অল ওভার ভোকাব। এখন ধরেন ওগুলোর উপর আমি চাইলে আপনাদেরকে বলতে পারতাম যে এখন প্র্যাকটিস টাস্ক দিতে পারতাম, একটা ডিটেল লেকচার নিতে পারতাম, বাট হোয়াটস দ্য পয়েন্ট, আপনারা যখন ভোকাব শেখা হয় নাই, আপনাদের যখন 500-600 ওয়ার্ড শেখা হয়ে যাবে তখন ওগুলোর উপরে ক্লাস থাকবে। ওকে, আর আইবি এর ভোকাব বেসড কোয়েশ্চেনের জন্য ক্লাস থাকবে হচ্ছে আমাদের জিআরই দেওয়ার পরে, মানে আমাদের এই কোর্সের ফ্লো অনুযায়ী জিআরই দেওয়ার পরে কি ওই 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 ক্লাসগুলো থাকবে। ওকে, ভাইয়া কারো একটা কোনো কোয়েশ্চেন প্রশ্ন? ছিল। হ্যাঁ, প্লিজ। ভাই, আচ্ছা, রিডিংটা কিভাবে ইমপ্রুভ করা যায়? ধরেন যে আমরা একটা পেপার পড়তেছি, যে হুম, একটা হুম। পেপারে একটা প্যারা পড়ছি, তারপর কি ওইটা বাংলায় ট্রান্সলেট করে এটার মিনিংটা বুঝবো, নাকি
ইংলিশে যেটা আছে ওইটা ট্রাই করব। আচ্ছা, এটা আমাদের নেক্সট ক্লাসে যদি আমি বলবো, যে নেক্সট ক্লাস তো আমাদের হচ্ছে আপনার ভোক্যাব এন্ড রিডিং, তখন ইন ডিটেইলে রিডিং নিয়ে বলবো কিভাবে আপনি রিডিং ইমপ্রুভ করবেন। তারপর একটু বলি। সো এইটার ক্ষেত্রেও আমরা চ্যাট জিপিটির হেল্প নিব। ওটা আলাদা একটা চ্যাট, কি প্রম্পট দিতে হবে ওইটা আমি বলে দিব। ও যেটা করবে, ধরেন আপনি একটা আর্টিকেল পড়তেছেন, একটা আর্টিকেল আপনি পড়তেছেন ইয়া থেকে, আপনার হচ্ছে দ্য গার্ডিয়ান থেকে। এখন ওই আর্টিকেলের মধ্যে একটা সেন্টেন্সের মিনিং আপনি ধরতে পারলেন না, ওইটা সুন্দর মতো কপি করে নিয়ে চ্যাটজিপিটি দিলেই ও সুন্দর মতো করে এটাকে আপনার ব্রেকডাউন করে ইজি ইংলিশ ওয়ার্ডে আপনাকে মিনিংগুলো এক্সপ্লেন করবে। আমি যেটা বলছি, অ্যাভয়েড বাংলা অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। আপনি পারলে বাংলা দেখবেনই না, আপনি এখন ইংলিশে চিন্তা করা শুরু করবেন, ইংলিশে মিনিং দেখা শুরু করবেন, ইংলিশ রিডিং শুরু করবেন। সো বাংলা হচ্ছে অ্যাভয়েড করবেন। আপনাকে যদি ওই যে আমি 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 এরকম রিডিকুলাস কিছু ব্যাপার স্যাপার দেখি, যেমন বাংলায় আইএলটিএস, বাংলায় জিআরই। বাংলায় কিভাবে ভাই, টেস্টে তো ইংলিশে। আপনার হ্যাবিচুয়াল চেঞ্জ আনতে হবে। হ্যাঁ, আপনি শুরুতে আপনার বেশি উইকনেসের কারণে একটু বাংলার উপর একটু ডিপেন্ডেন্ট হতে পারেন, বাট ইভেনচুয়ালি আপনাকে ইংলিশে ব্যাক করতে হবে। তো এই জন্য ইংলিশ টু ইংলিশ, মিনিং ইংলিশ টু ইংলিশ দেখবেন। যেটা বললাম, চ্যাট জিপিটিতে আলাদা চ্যাট থাকবে। আপনি যদি সেন্টেন্স দিলে সেন্টেন্সের মিনিংটা এক্সপ্লেন করবে, আপনি পুরোটা একটা আর্টিকেল দিলে পুরোটা আর্টিকেলের মিনিংটা আপনাকে ইজি ওয়ার্ডে এক্সপ্লেন করবে। ওকে। আচ্ছা, এবার আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনি যখন আর্টিকেলটা পড়তে যাবেন তখন তো প্রচুর আননোন ওয়ার্ড পাবেন, তখন তো বিরক্ত লাগবে। এখন যদি আপনি দেখা যায় যে একটা একটা আর্টিকেল পড়তে গিয়ে আপনি হচ্ছে 10 বার 15 বার ডিকশনারি খুলতে হলো, তখন তো আবার একটু বিরক্তিকর লেগে যাবে, তাই না? তখন তো আর পড়ার মজাটাই থাকবে না। তাহলে কি করবেন? তো ঘটনা হচ্ছে, আপনি যখন রিডিং হ্যাবিটটা গ্রো করবেন, তো প্রতিটা ওয়ার্ড আপনার খোঁজার দরকার নাই। কিছু কিছু ক্ষেত্রে আপনি গেস করে, ফর দ্য মোমেন্ট আপনি গেস করে যান যে হ্যাঁ এটার মিনিং মনে হয় এটা, গেস করে যান। আপনি একটা আর্টিকেল থেকে ম্যাক্সিমাম 4-5টা ওয়ার্ডের মিনিং আপনি দেখবেন। আমি বুঝাতে পারলাম কিনা? এখন এই 4-5টা করে দেখতে দেখতে দেখা যাবে যে আপনি যখন 1 মাস হয়ে গেছে তখন দেখবেন যে হ্যাঁ, এখন আপনার ওয়ার্ড ওগুলো সব আসলে শেখা হয়ে গেছে, এখন ঘুরে ফিরে ওই ওয়ার্ডগুলো আসতেছে। তো শুরুর দিকে সবগুলো ওয়ার্ডের মিনিং দেখারও দরকার নাই, তারপর হচ্ছে আপনার সবকিছু মিনিং জানারও দরকার নাই। আপনি যদি একটা আর্টিকেল থেকে 60% মিনিংও শুরুতে বুঝেন, এটাও হিউজ। ওকে। তারপর আর কোনো প্রশ্ন? ওকে, তাহলে আর কোনো প্রশ্ন যেহেতু নাই, তাহলে আমাদের ডিসকাশন এখানে ক্লোজ করি। আমাদের ভোক্যাব নিয়ে ডিসকাশন এই পর্যন্তই। আর যাদের কোনো প্যারা নাই তারা হচ্ছে আর 5 মিনিট বা ম্যাক্সিমাম 10টা মিনিট দেন। আমি একটু নেক্সট 2 ডেজে আপনারা যে যে ভোক্যাবগুলো শিখবেন সেগুলো নিয়ে আমি খুবই শর্ট একটু ডিসকাস করে দিই, তাহলে যেটা হবে আপনাদের দেখবেন মেমোরাইজ করাটা একটু ইজিয়ার হবে আর কি, অত বেশি ঘাটাঘাটি করতে হবে না। ওই যে যে এত যে লেংদি প্রসেস টসেস বললাম, এত কিছু করতে হবে না। ওকে, আমি রেকর্ডিংটা অফ করি তাহলে হচ্ছে, দেন আমি এটা শুরু করতেছি। থ্যাংক ইউ। আপনারা মোটামুটি সবাই শেষ পর্যন্ত আছেন, শুরু থেকে যারা ছিলেন, এই জন্য সবাইকে ধন্যবাদ। এই জন্য এরকমই প্লিজ শেষ পর্যন্ত থাকবেন আর ক্লাসগুলো লাইভে করবেন। অনেকে যেটা মনে করেন যে যে অতি চালাক অনেকে আছেন যারা যেটা মনে করে যে হ্যাঁ, আমি লাইভে ক্লাস না করে পরবর্তীতে রেকর্ডিংটা দেখে নিব, অ্যান্ড দেন হচ্ছে কি আমি 2x স্পিডে দেবো, আমার টাইম বাঁচবে। বাট অ্যাকচুয়ালি টাইম না বাঁচে, টাইম না বাঁচার না বেঁচে উল্টা আর উল্টা হয়। হ্যাঁ, যে কেন? কারণ হচ্ছে তখন কন্ট্রোলটা আপনার হাতে, আপনি দেখতেছেন। তো আপনি পজ করে আপনি কি করলেন, হুট করে আপনি আবার ফেসবুকে চলে গেলেন, ইনস্টাতে চলে গেলেন, আপনার একটা মেসেজ আসলো, একটা কল আসলো, ওগুলো ধরলেন, বা আপনি উঠে গিয়ে আরেকটা ব্রেক নিলেন। তো এরকম করে কন্ট্রোল যেহেতু আপনার হাতে থাকে, তখন দেখা গেছে আপনার আরো বেশি টাইম লাগে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে কি আপনার সিরিয়াসনেসটা, আপনি একটা লাইভ ক্লাসে যে সিরিয়াসনেস নিয়ে দেখবেন, যে অ্যাটেনশন দিবেন, আপনি যখন একা একা দেখবেন তখন হয়তো বা অত সিরিয়াসনেস কাজ করবে না। আরেকটা বিষয় হচ্ছে, আপনি লাইভ ক্লাসে আপনি যে একটি প্রশ্ন করতে পারতেছেন। তো এই জন্য ক্লাসগুলো সবই লাইভ করবেন, এবং হচ্ছে গিয়ে অ্যাক্টিভলি করবেন, শেষ পর্যন্ত ক্লাসগুলো করবেন। আর কোনো কারণে মিস হয়ে গেলে তখন তো আপনি রেকর্ডিং দেখবেনই, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ শেষ পর্যন্ত থাকার জন্য।